ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? তোমরা একটু একটু কমেন্ট করো, আমি একটু দেখে নিচ্ছি যে সব ক্লিয়ার আছে কিনা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? ওকে, আই থিংক সব ক্লিয়ার আছে। ওকে, তো আরো একটা ক্লাস আমরা শুরু করে দিব আজকের। আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আমি বলবো, রাসায়নিক পরিবর্তনের। তো রাসায়নিক পরিবর্তনের আমি গতিবিদ্যা যে পার্টটা আছে, গতিবিদ্যা পার্টের উপরে আরো দুটা ক্লাস নিব, মানে আজকের ক্লাস এবং আরেকটা ক্লাস নিব। তারপরেই আমাদের শুরু হয়ে যাবে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা যে পার্টটা আছে সেটা, রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে কেপি কেসি তোমরা মনে হয় নাম শুনছো তাই না? কেপি কেসি নির্ণয়, এগুলো নিয়ে আসলে আমাদের পড়াশোনা আছে। সেখানে অনেক কিছু আছে, ওখানে থিওরিটিক্যাল জিনিস আছে এবং খুবই মজার একটা পার্ট। তারপরে আছে হচ্ছে আমাদের আরেকটা চ্যাপ্টার, আরেকটা পার্ট, সেটা হচ্ছে অম্ল ক্ষারক সাম্যাবস্থা, মানে পিএইচ এবং বাফার সম্পর্কিত। তো তারপরে আমরা এই দুটা ক্লাস শেষ হয়ে গেলে আমরা ওই জায়গায় চলে যাব। তো আমি একটু কমেন্টগুলো দেখি। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ওকে, আমরা তাহলে স্টার্ট করে দেই, তাই না? আমাদের আজকের ক্লাসটা আমরা স্টার্ট করে দেই। আই থিংক সবকিছু ক্লিয়ার আছে। অল ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার। ওকে, ওকে, আসো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের শুরুতে শুরুতে আমরা যেহেতু গতিবিদ্যা পড়ছিলাম, গতিবিদ্যার মধ্যে শূন্যক্রম, প্রথম ক্রম এবং দ্বিতীয় ক্রম, তোমরা জানো যে এই তিনটা জিনিসই তোমাদের এক্সামে মানে তোমাদের সিলেবাসে আছে। তো এইখান থেকে প্রথম তিনটা কোশ্চেন তোমাদের প্রায় সময় আসে গ বা ঘতে, যেই যেগুলো তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে এরকম যে তোমাকে দেখাও যে শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রার সমানুপাতিক, এটা দেখাও। তো এটা তোমরা দেখাতে পারবা কিনা, এটা তোমরা দেখাতে পারবা কিনা? তো এটা যদি তোমাকে দেখাতে হয় তাহলে কি করবা? জাস্ট অর্ধায়ু বের করবা, তাই না? অর্ধায়ু বের করার জিনিসটাই তো এইভাবে করে দেওয়া থাকলে যাতে তুমি বের করতে পারো। কিরকম? যে তুমি প্রথমে বলে দিবা যে শূন্যক্রম বিক্রিয়া, যে শূন্যক্রম বিক্রিয়ার সমীকরণ, শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। অ্যাকচুয়ালি এটা আমরা করেছিও, যেহেতু অর্ধায়ু বের করা তো আমরা শিখেছি। সমীকরণ হচ্ছে কে ইকুয়াল এক্স বাই টি, তাই না? কে ইকুয়াল ছিল এক্স বাই টি। যাদের হার ধ্রুবকের সমীকরণ মনে আছে তাদের তো আর কোনো সমস্যাই নেই। তো অর্ধায়ুর ক্ষেত্রে টি ইকুয়াল হচ্ছে টি হাফ এবং এক্স ইকুয়াল হচ্ছে এ বাই টু। তুমি যদি বলো যে এখানে কি তোমার মানে পরিচয় দিতে হবে কিনা, অবশ্যই তুমি ডান পাশ থেকে পরিচয় দিবা। এগুলোর পরিচয়গুলো তুমি ডান পাশ দিয়ে দিবা, ডান পাশে কোনটা কি জিনিস সেটার পরিচয়টা তুমি দিয়ে দিবা ডান পাশে। সেটা হচ্ছে যে ধরি প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে এ, টি সময় পর উৎপাদের ঘনমাত্রা হচ্ছে এক্স। এটা পরিচয় দিয়ে দিবা। দিয়ে দেওয়ার পরে বলবা যে অর্ধায়ুর ক্ষেত্রে টি এর জায়গায় টি ইকুয়াল আমরা বলবো হচ্ছে টি হাফ, আর এক্স ইকুয়াল বলবো হচ্ছে এ বাই টু। আমরা জানি যে অর্ধায়ু মানে হচ্ছে প্রাথমিক ঘনমাত্রা অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে, অথবা প্রাথমিক ঘনমাত্রা অর্ধেক উৎপাদে পরিণত হইলে যে সময় লাগে সেটাই হচ্ছে আমাদের অর্ধায়ু। তাহলে সেখান থেকে আমরা জাস্ট মানটা যখন বসাই দিব, তাহলে এক্স এর জায়গায় এ বাই টু যদি বসাই দাও,
তাহলে আমরা এখান থেকে যেটা পাবো যে এক্স এর জায়গায় আমরা a/2 বসাইলাম আর টি এর জায়গায় টি হাফ বসালাম, তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব টি হাফ সমান সমান a/2k। অতএব হাফ টি হাফ সমানুপাতিক হচ্ছে a। তাহলে প্রাথমিক ঘনমাত্রার কি সমানুপাতিক হলো, যেহেতু কে হচ্ছে ধ্রুবক, কেটা যেহেতু ধ্রুবক তার মানে আমরা বলে দিতে পারবো টি হাফ সমান কি বলতো, টি হাফ সমান আমরা বলে দিতে পারবো হচ্ছে সমানুপাতিক হচ্ছে a। এইভাবে করে বলতে পারবে না তোমরা যে এই কোশ্চেনটা যদি এরকম করে আসে, আমরা যদিও এর আগেই এই কোশ্চেনের আমরা এই টাইপের কোশ্চেন আমরা সমাধান করেছি, কিন্তু অনেক সময় এই টাইপের ভাবে করে আসলে তোমরা পারো না, তো সেইটা স্যার ওকে ওকে বুঝছো, ক্লিয়ার? আচ্ছা বলো, প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, প্রথম ক্রম দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, এটাও প্রশ্ন আসে। তাহলে আগের ক্লাস করা না থাকলে এই ক্লাস বুঝবা কিনা, যেহেতু এটা গতিবিদ্যার 4 নাম্বার ক্লাস, আগের ক্লাস করা না থাকলে এই ক্লাসটা বুঝাটা ডিফিকাল্ট, কারণ গতিবিদ্যার উপরই 4 নাম্বার ক্লাস হচ্ছে, ঠিক আছে? মানে গতিবিদ্যার উপর 3 নাম্বার বলা যায়, 3 নাম্বার ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে তোমার বুঝাটা ডিফিকাল্ট হবে, তুমি আগের ক্লাসগুলো করে তারপরে এই ক্লাসটা করো। এবার দেখো এই জায়গায় যদি বলি যে কোনো বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল না, এটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমি এখন সংক্ষিপ্তভাবে লিখবো। আমরা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি জানি, কে ইকুয়াল 1/t ln a/a - x, তাই না? তো আমরা এখান থেকে কি পাবো অর্ধায়ুর ক্ষেত্রে, টি ইকুয়াল হচ্ছে টি হাফ আর এক্স ইকুয়াল হচ্ছে কি a/2, এক্স এর মানও a/2, অ্যাকচুয়ালি a - x এর মানও a/2। এটা আমি বলেছি যে কোনো একটা বিক্রিয়ক অর্ধেকে পরিণত হতে যে সময় লাগে, তাই এর বিক্রিয়কের ঘনমাত্রা তো a - x, এটারও মান হচ্ছে a/2। তো এই ক্ষেত্রে আমরা যদি বসায় দেই কে ইকুয়াল 1/t হাফ লন এর এ তো থাকলোই, a - x এর জায়গায় যদি a/2 বসাই, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, এদিকে চলে আসলো টি হাফ সমান 1/k লন a ইন্টু হয়ে গেল 2/a, ভাগ ছিল a/2, এটাকে গুণ করে নিলে 2/a, তার মানে অ্যাকচুয়ালি আসলো তোমার যেটা, সেটা হচ্ছে টি হাফ সমান লন 2 হচ্ছে কে, লন 2 ভাগ হচ্ছে কে। তা লন 2 এর মান যেহেতু আমরা জানি যে লন 2 মানে হচ্ছে 0.693 বাই হচ্ছে কে, তার মানে এখান থেকে আমরা বলে দিতে পারবো যে এটা প্রাথমিক ঘনমাত্রার উপর কি নির্ভরশীল নয়। এই যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু, এখানে তুমি লিখে দিবা, অতএব প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল না। কারণ এখানে কোনো এ নাই, কারণ এখানে কোনো কি নাই, প্রাথমিক ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়। বুঝছো ক্লিয়ার? ওকে আচ্ছা, একজন বলছে ফেব্রুয়ারি 22-এর আগে এই চ্যাপ্টার শেষ হবে কিনা, 22 তারিখের আগে। আচ্ছা মোটামুটি 25-26 তারিখের দিকে শেষ হওয়ার সম্ভাবনা আছে, এই মাসে শেষ করার টার্গেট আর কি। চ্যাপ্টার 2 তো মানে চ্যাপ্টার 1 যেটা আছে সেটার উপর তো 3-4টা ক্লাস হবে। ওকে দেখো দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ু, স্যার গতকালের ক্লাসে ক্রম বের করার সময় যে থিওরিটা দিয়েছেন, ওকে ঠিক আছে। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে অর্ধায়ু যে বিষয়টা আছে, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে অর্ধায়ু যে ব্যাপারটা আছে, সেটা কি হবে, তোমরা দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এটাও বের করা যেহেতু শিখাইছি, তো সেইটা
প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে ব্যস্তানুপাতিক। সেটা কিভাবে করে? দ্বিতীয় ক্রম বিক্রিয়ার সমীকরণ কি? দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে ইকুয়াল কি 1/t x/a ইন্টু a মাইনাস x। অর্ধায়ুর ক্ষেত্রে জানি কি? অর্ধায়ুর ক্ষেত্রে x সমান হচ্ছে a/2, t এর মান হচ্ছে t হাফ, আর x এর মান হচ্ছে তোমার x এবং হচ্ছে a মাইনাস x, দুটারই মান হচ্ছে a/2, তাই না? মানে আমি আবার বলে দিচ্ছি যে অর্ধায়ু মানে কি? কোন একটা বিক্রিয়ক অর্ধেকে পরিণত করতে যেই সময়টা লাগে, তো অর্ধেকে যখন পরিণত হবে তখন উৎপাদেরও মান কিন্তু অর্ধেকই হবে, উৎপাদটাও অর্ধেক হবে। তাহলে উৎপাদটাও অর্ধেক হবে, আবার বিক্রিয়কটাও আসলে অর্ধেকে পরিণত হবে। মানে বিষয়টা এরকম যে কোনো একটা মনে করো 20 গ্রাম আছে, 20 গ্রাম থেকে যদি 10 গ্রামে পরিণত হতে যে সময়টা লাগতেছে সেটা মানেই হচ্ছে যখন 20 গ্রামটা 10 গ্রামে পরিণত হইলো তখন বাকি 10 গ্রাম কিন্তু উৎপাদে পরিণত হয়েছে, মানে অর্ধেকটা কিন্তু উৎপাদে পরিণত হয়েছে, এরকম আর কি বিষয়টা। তো দুইটারই মান হচ্ছে সেম আর কি, অর্ধায়ুর ক্ষেত্রে দুইটারই মান হচ্ছে অর্ধেক a/2। তাহলে এখন আমরা যদি বলি যে k ইকুয়াল 1/t হাফ, তাই না, x এর জায়গায় a/2, a ইন্টু a মাইনাস x এর জায়গায় a/2, তাহলে এখান থেকে আমরা t হাফ সমান কত পাচ্ছি? a/2 কাটা, তাহলে তাহলে পাচ্ছি আমরা এই যে t হাফটা এই পাশে, তাহলে 1 বাই, দেখো এই কেটা এই পাশে আসছে, এটা আছে 1/k, 1/k k, তার মানে যেহেতু এ তো k যেহেতু কনস্ট্যান্ট, তার মানে আমরা বলতে পারি t হাফ সমানুপাতিক 1/a, যেহেতু kটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। অতএব অতএব দ্বিতীয় ক্রম বিক্রিয়ার অর্ধায়ু প্রাথমিক ঘনমাত্রা ব্যস্তানুপাতিক। পারবা সবাই? পারবা? এরকম কোশ্চেন আসলে পারবা সবাই? ক্লিয়ার হইছো? সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? আর উই ক্লিয়ার? পুরোপুরি ধুমধাম? সবাই পারবা? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন কিছু কোশ্চেন সলভ করি। কোশ্চেন সলভ করি বিগত সালে আসা কোশ্চেন। প্রথমে একটা এমসিকিউ সলভ করি যেটা ঢাকা ভার্সিটিতে আসছে। একজন বলছে গুণগত রসায়ন কি সাইকেল 2 এর ফার্স্টে করাবেন? না, সাইকেল 2 এর ফার্স্টে হয়তোবা আমার এখন পর্যন্ত চিন্তা ভাবনা হচ্ছে চ্যাপ্টার 3 শুরু করব আগে, ঠিক আছে? চ্যাপ্টার 3টা নিয়ে বেশি প্রবলেম সবার, সেই জন্য। আচ্ছা, ওকে, খেয়াল করো কি বলেছে, যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 10 মিনিট হলে বিক্রিয়ার হার ধ্রুবক কত? তাড়াতাড়ি বলো। এখানে প্রথম ক্রম বিক্রিয়া বলেছে, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক, প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান বের করতে বলছে, অর্ধায়ু দেয়া আছে, অর্ধায়ু দেয়া আছে। তাহলে কিভাবে করে করবা? তারপরে টি হাফ, টি হাফ এর সাথে ফর্মুলা কত? টি হাফ ইকুয়াল 0.693/k, 693/k। তাহলে k সমান কি 0.693/টি হাফ। টি হাফ এর মান 10 মিনিট, 10 মিনিট, তার মানে কত হবে? 10 দিয়ে ভাগ করলে 0.0693 পার মিনিট। এই যে মিনিটটা নিচে আছে যেহেতু, তার মানে তোমরা কোনটা বলতে পারো? 0.0693, এটা গ নাম্বার। দেখো তো দেখি সি নাম্বার, কত কত নাম্বার অ্যান্সার? একটু বলো। 10 দিয়ে ভাগ করলে কি 0.0 আসতেছে না? তার মানে অ্যাকচুয়ালি এটাকে কি লিখতে পারবা? এটা যদি এই পাশে তুমি যদি 2 ঘর এই পাশে নাও তাহলে 6.93 ইন্টু 10⁻² পার মিনিট আসে না? গ নাম্বার আসে না? রাইট, ওকে, ঠিক আছে। পারছো? দেখছো যে এখানে দশমিকের গন্ডগোল কইরো না, মানে অ্যান্সার তো এটাই, কিন্তু 2 ঘর পরে আমি দশমিকটাকে যদি ডান পাশে 2 ঘর নিয়ে যাই তাহলে ইন্টু 10⁻³ দিব, তাই না? ওকে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এবার চলে আসো, এবার বুয়েট 11-12তে আসছে কি আসছে? একটি বুয়েট 11-12তে যে কোশ্চেনটা আসছে, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুকাল 50 সেকেন্ড, বিক্রিয়াটির 75% সম্পূর্ণ হতে কত সময় লাগবে? আচ্ছা, এইটা এই সেম কোশ্চেন আমি গতকালকে করিয়েছি না? একেবারে সেম টু সেম কোশ্চেন করিয়েছি,
মানে এই কোশ্চেনটা করাতে গিয়ে আমি বলেছিলাম যদি এরকম পার্সেন্টেজ আছে যে 75% সম্পন্ন হয়েছে, তার মানে আর কত পার্সেন্ট বাকি আছে। এটা কিন্তু মুখে মুখে করা যায়, 75%-এর বিষয়টা মুখে মুখে করা যায় অর্ধায়ু দেয়া থাকলে। কেন? মানে এটা আমি বলেছি এরকম, দেখো এরকম করে বলেছিলাম যে একটা বিক্রিয়ার পুরাটা 100% এই অবস্থা, এইটার 50% সম্পন্ন হতে যেই সময়টা লাগতেছে, মানে 50% বিক্রিয়কটা কিসে পরিণত হয়েছে, উৎপাদে, বা বিক্রিয়ক আর অবশিষ্ট আছে 50%, সেটা সম্পন্ন হতে সময় লাগছে 50 সেকেন্ড, সেটা সম্পন্ন হইতে সময় লাগছে 50 সেকেন্ড। এখন আর 50% আছে বিক্রিয়ক, এই 50%-এর আরো অর্ধেক, মানে আর 20% বিক্রিয়ক আছে, তার মানে কি 75% উৎপাদ হয়েছে। তার মানে এখানে তুমি যদি বলো এইটা তো তোমার 50% বিক্রিয়ক ছিল, তারও 50% তারও যদি অর্ধেক করো, তারও অর্ধেক করলে আর 25% বাকি আছে। 25% বাকি থাকা মানে 75% অলরেডি উৎপাদে পরিণত হয়েছে। তাহলে সেইটার সময়ও লাগবে 50 সেকেন্ড। মানে এইটা অর্ধেকে পরিণত হইতে যেমন 50 সেকেন্ড, মানে পুরাটা থেকে অর্ধেক হইতে যেমন 50 সেকেন্ড, এইবার অর্ধেক হইতে আরো 50 সেকেন্ড লাগবে। তাহলে 50-50 হচ্ছে 100 সেকেন্ড লাগবে। আমি গতদিন এইটা কিন্তু আমি মুখে মুখে করা বুঝাইছি, কারণ এটা বুঝতে হবে তোমার। এটা অনেক সময় এই জিনিসটা কিন্তু ওকে ঠিক আছে স্যার, একটা পোল দিয়েন যে গুণগত রসায়ন নাকি পর্যাবৃত্ত ধর্ম, যেটা বেশি ভোট পড়বে সেটা পড়ায়েন। ওকে, এইটা একটা ভালো বুদ্ধি। ওকে ঠিক আছে, এটা কি বুঝেছো এই জিনিসটা? এখন দেখো, একটি প্রথমতম বিক্রিয়ার অর্ধায়ুকাল 50 সেকেন্ড দেয়া আছে, এটা যদি আমি অঙ্ক দিয়ে করি, এই অঙ্কটা দুই নিয়মে করা যায়। দুই নিয়মে করা যায় বলতে কি, যে তুমি এক লাইনের মধ্যেই অঙ্কটাতে বসায় ফেলতে পারো। যেমন আমি তোমাকে বলি যে 75% সম্পূর্ণ হতে কত সময় লাগবে, তা তুমি যদি শুরু করো যে এটা যেহেতু প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে সমান 1/t ln a/a-x, ঠিক আছে? তাহলে বা টি সমান 1/k ln a/a-x। এখন কথা হলো, তুমি আলাদাভাবে করে এখানে মানটা না না বের করে, মনে করো তুমি যদি বলো যে আমরা জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুর মান যে টি হাফ সমান 0.693/k, কিন্তু আমরা কিন্তু এই কাজটাও করতে পারি, এখান থেকে আমরা কে এর মানটা বলে দিলাম যে 0.693 ভাগ হচ্ছে টি হাফ, এটা বলে দিলাম যেহেতু অর্ধায়ুকাল বলা আছে। তারপরে এখানে মানটা বসাই দিলাম। দেখো তো এখন যদি আমি মানটা এখানে বসাই দিই, অ্যাকচুয়ালি কি 1/k আছে, তার মানে ওটা উল্টায় যাবে, অর্থাৎ টি হাফটা উপরে চলে যাবে, 0.693টা নিচে আসবে, ln of a/a-x। কথা বুঝছো কি বুঝো নাই? এটা কিন্তু একেবারেই তুমি কিন্তু এটা এইভাবে করে লিখতে পারো। কথা কি বুঝছো? কথা কি বুঝতে পারছো? এটা কিন্তু একবারে লিখতে পারো এইভাবে করে, যে তুমি এই জিনিসটাকে টি হাফ সমান যেহেতু 0.693/k, তাহলে এখন কে সমান তো 0.693/টি হাফ, তাহলে এখানে কে এর জায়গায় মানে তুমি যদি এটা বসাও, তাহলে 0.693/টি হাফ, টি হাফটা উপরে চলে যাবে, মানে উল্টায় যাবে, 1/k যেহেতু আছে এটা উল্টায় যাচ্ছে। এখন তুমি মানটা বসাও, মানটা কি, টি হাফ এর মান 50 সেকেন্ড, এটা হচ্ছে 0.693, তাই না, ln a/a-x। এখন আসো, বিক্রিয়াটির 75% সম্পন্ন হতে কত সময় লাগবে? আমরা প্রাথমিক ঘনমাত্রা যদি এ হয় টি সময় পর উৎপাদের পরিমাণ যদি x হয়, অতএব x সমান, মানে উৎপাদ কতটুকু পরিণত হবে, 75%, বিক্রিয়াটির 75% সম্পন্ন হওয়া মানে হচ্ছে 75%-এ উৎপাদে পরিণত হয়ে গেছে। এর 75% সম্পন্ন হতে কত সময় লাগবে? অ্যাকচুয়ালি a গুণন 75 ভাগ হচ্ছে 100, আচ্ছা 0.75 দিয়ে দিলেই তো হচ্ছে 0.75 a, তাই না? তার মানে a নিচে আসতেছে, a x এর মান হচ্ছে 0.75 a। অ্যাকচুয়ালি আমরা যেটা পাচ্ছি 50/0.693 ln a/0.25 a, এ কাটা, দুষুম করে অ্যান্সারটা বলো কত হবে, অ্যান্সারটা বলো। 50/0.693
0.693 লন, না আমরা তো অ্যান্সার জানি আসলে 100 সেকেন্ড হবে না, আমরা একটু শুদ্ধি পরীক্ষা করতেছি। আমরা আগে থেকেই জানি আসলে 100.2 আসছে, মানে এটা 100 সেকেন্ড আর কি। 100.2 আসার কারণ লন 2 এর মান তো শুধু লন 2 এর মান তো 0.693 শুধু না, 0.693 147 এগুলো, ঠিক আছে। ফেসবুকে লাইভ অফ নাকি? না না, ফেসবুকে লাইভ চলতেছে, তো ফেসবুকে লাইভ চলতেছে। সবাই কি বুঝছো? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? বুঝছো? বুঝতে পারছো? ক্লিয়ার হইছো? একেবারে মানে বিষয়টা হচ্ছে এই অঙ্কগুলো এইভাবে করতে হয়। তো এই অঙ্কের আরো ভার্সন আছে, অনেক অঙ্কই তো এরকম আছে। আচ্ছা, বুয়েট ভর্তি পরীক্ষায় 0 মানে 2009-10 আসছিল একটি পঞ্চমাংশ, একটি প্রথম ক্রম বিক্রিয়ার 1/5 40 মিনিটের সম্ভাবনা, বিক্রিয়াটির 100% সম্পন্ন হতে কত সময় লাগবে? বলতো, এটা এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং অঙ্ক। এটা কি অবস্থা হবে? এটা বলো, এটা কি অবস্থা হবে? আচ্ছা, গতকালের বিক্রিয়ার করার সময় থিওরিটা ছিল বিক্রিয়ার হার, আচ্ছা ওইটা আমি বলে দিব অনেক, এটা আগে করো, আমি লাস্টের দিকে দেখি বলে দিব, সমস্যা নাই, এটাকে করতে থাকো। এই অঙ্কটা আমরা করছি না, একটা প্রথম ক্রম বিক্রিয়ার 100% সম্পন্ন হতে কত সময় লাগবে। এইটা যদি বুয়েট ভর্তি পরীক্ষায় কেউ যদি লেখে প্রথম ক্রম বিক্রিয়ার 100% কখনোই সম্পন্ন হয় না, এইটা লিখলেই 10-এ 10, এইটা লিখলেই 10-এ 10 ছিল। মানে কেউ করতে পারে বিশাল করে, কেউ যদি লেখে এটা যদি থিওরি বলে, এটা তো দেখাতে বলে না এটার 100% সম্পন্ন হতে কত সময় লাগবে। অথবা কেউ যদি এভাবেও করে যে ঠিক আছে, প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কে সমান 1/t লন a/a - x, তাহলে টি সমান 1/k লন a/a - x। তাহলে এই ক্ষেত্রে কেউ যদি এমনি বলে যে ঠিক আছে, আমাদের এখানে এখানে যে মান বলছে যে 100% সম্পন্ন হওয়ার কথা, তার মানে 100% সম্পন্ন হলে x ইকুয়াল হচ্ছে a এর 100%। a এর 100% মানে কি হবে? a এর 100% মানে হচ্ছে a। তাহলে আমরা বলতে পারবো x এর মান হচ্ছে a। তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুটা আসবে, 1/k লন a/a - a, তার মানে 1/k লন a/0, a/0 মানে অসীম, তাই না? a/0 মানে অসীম, অতএব বিক্রিয়াটির 100% কখনোই সম্পন্ন হবে না। মানে এখানে কে এর মান জানারও প্রয়োজন নাই, কে এর মান জেনে কি করবে, এটার মানে ইনফিনিটি, মানে পুরাটাই ইনফিনিটি। আমাদের যে প্রথম পার্টটা আছে, প্রথম পার্টটা দিয়ে কে এর মান আসলে বের করার কথা। যদি অন্য পার্সেন্টেজ থাকতো তাহলে আমরা এখান থেকে কে এর মান বের করতাম, এই জায়গাটা থেকে কে এর মান বের করতাম। 1/5 40 মিনিটে সম্পন্ন হয়। হ্যাঁ, মানে আচ্ছা, কেমিস্ট্রি আমার ফেভারিট সাবজেক্ট হয়ে যাইতেছে এখন। 100-এ 100%। আমাদের এই কোর্স, তোমাকে আমি বলি, জাস্ট তুমি একটা সাইকেল করো, তার মানে 2টা সাইকেল যখন করবা, ফার্স্ট পেপারে 2টা সাইকেল করবা, সেকেন্ড পেপার তো আরো মজা। তো ফার্স্ট পেপার যখনই তুমি 2টা সাইকেল করে ফেলবা, আমি তোমাকে গ্যারান্টি দিব, হয় ফেভারিট সাবজেক্ট হবে তোমার কেমিস্ট্রি, না হলেও তোমার 2টা টাই থাকবে আর কি, এই কেমিস্ট্রির সাথে আরেকটা কোনো কিছু টাই থাকবে 100%। তুমি যদি সিরিয়ালি ক্লাসগুলো করো, যে আমার সাথে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো, 100% এটাই হবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। খুবই মজার, কিন্তু জিনিসগুলো খুবই মজার। একটা জিনিস দেখো, যে এক্স ইকুয়াল এই যে এ এর 100% সম্পন্ন হওয়ার। আচ্ছা, একটা জিনিস বলো, যে আমাদের যদি নর্মালি 100% না থেকে 90% থাকতো, বা 80% থাকতো, বা 75% থাকতো, বা 20% থাকতো, প্রথম লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি তুমি কে এর মান বের করতে পারতা, কে এর মান বের করতে পারতা, সেইখান থেকে তোমাকে আসলে মানটা বের করতে হইতো, কিন্তু এখানে কে এর মান বের করার প্রয়োজনই হচ্ছে না। তাহলে বিক্রিয়াটির 100% কখনোই সম্পন্ন হবে না, কারণ প্রথম ক্রম বিক্রিয়ার 100% কখনোই সম্পন্ন হয় না, সেটা গত দিনই পড়েছি আমরা। 100% কখনোই সম্পন্ন,
এটার ফিজিক্যাল মিনিং বুঝো, মানে মানে এটা আসলে বাস্তবিক মিনিং কি বুঝায়? হ্যাঁ, এক লাইন বলে দিলেও 10-এ 10 দিবে। মানে তোমাদের এই যে এইচএসসি এবং হচ্ছে অ্যাডমিশনের মধ্যে ডিফারেন্স এইটাই। বুয়েট অ্যাডমিশন টেস্টে বিশাল অঙ্ক, দেখা যাচ্ছে 5 মার্ক দিছে, 5-5-এ 10 মার্ক, আলাদা আলাদা দুইটা অঙ্ক দিয়েছে। আবার এমনও আছে এক লাইন করেই অঙ্ক শেষ, 10-এ 10। এটা এরকম না যে বাংলা পরীক্ষার মতো একবারে রচনা লিখতে হবে 2-3 পেজ, আসলে জায়গাও নাই, এটুক জায়গা থাকে, এটুকের মধ্যে বেশি কিছু করতে হয় না। ঠিক আছে, যেটা পারবা একবারে অ্যান্সার পর্যন্ত গেলেই তুমি ফুল মার্ক পাবা। এটাই তো মজা, বুয়েটের এক্সাম দিতে এটাই মজা। তুমি যত পারবা তত তোমার তোমার মার্ক কখনো কমবে না। আচ্ছা, আরো একটা কোশ্চেন দেখো, এখানে বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু। আচ্ছা, মানে আমরা কিন্তু মানে একাডেমিকের অঙ্কগুলাও এর চেয়েও সহজ আর কি, এবং এরকম কোশ্চেন গুলাও আসে। আমি একটু তোমাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য বুয়েটের অঙ্কগুলো প্র্যাকটিস করাচ্ছি, ফুললি বুয়েটের অঙ্কগুলো প্র্যাকটিস করাচ্ছি। দেখো, একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বলছে হচ্ছে 15 ঘন্টা। 50 ঘন্টা শেষে বিক্রিয়কের কত অংশ অবিকৃত রাখবে, তাই না? মানে অক্ষত থাকবে, মানে কতটুকু বিক্রিয়ক আর মানে বিকৃত হবে না। হ্যাঁ, বিকৃত বানানটা এভাবে করে দিলে সুবিধা হইতো, অবিকৃত, অবিকৃত থাকবে। কতটুকু অংশ অবিকৃত থাকবে, কি হবে, মানে কতটুকু বিক্রিয়ক আর অবশিষ্ট থাকবে, কিভাবে করবা বলো? অর্ধায়ু দেয়া আছে কিন্তু আগের মতো 50 ঘন্টা শেষে। তো তোমাদের ওই জিনিসটা আমি যে শিখালাম, যে এইটাও দেখতেছো যে অ্যাকচুয়ালি অর্ধায়ু থেকে তোমার হাড়-ধ্রুবকের সমীকরণে আসতে হবে। তুমি হাড়-ধ্রুবকের সমীকরণটাই আগে লেখো, যে কে ইকুয়াল 1/t ln অফ a বাই a মাইনাস এক্স, এটাকে লিখে ফেলো। এই জিনিসটা কে ইকুয়াল 1/t ln অফ a বাই a মাইনাস এক্স, এটা লিখে ফেলছো। আচ্ছা, 50 ঘন্টা পর হ্যাঁ কতটুকু অবিকৃত থাকবে, মানে কত অংশ। অ্যাকচুয়ালি এই জিনিসটা বলতে কি বুঝায় তোমরা কি বলতে পারবা? অ্যাকচুয়ালি এটা বলতে তোমার কি বুঝায়? এটা বলতে যেটা বুঝায়, তোমার যে প্রাথমিক প্রাথমিক যে ঘনমাত্রা ছিল বা প্রাথমিক যে মোল ছিল, প্রাথমিক ঘনমাত্রা বা প্রাথমিক মোল, এটা যে ছিল, আর কত অংশ অবিকৃত আছে, এই কথাটার অর্থ কি? এটার কথা অর্থ হচ্ছে তোমার কি জানতে চাইছে সেটা আগে আমি বলি। আচ্ছা, কি কি দেওয়া আছে সেটা দেখো আগে। টি হাফ এর মান দেয়া আছে হচ্ছে 15 ঘন্টা। আচ্ছা, টি হাফ এর মান যদি 15 ঘন্টা হয়, আমরা এখান থেকে আমরা জানি যে কে ইকুয়াল টি হাফ ইকুয়াল প্রথম ক্রম বিক্রিয়া যেহেতু 0.693 বাই হচ্ছে কে, তাহলে সেখান থেকে কে এর মান আসতেছে 0.693 বাই হচ্ছে তোমার টি হাফ। এটা মানে এইখানে আমি মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি, এইখানে আমরা কে এর জায়গায়, মানে এখান থেকে যদি আমরা এই কেটা যেটা দেওয়া আছে কে এর জায়গায় আমরা বসাই দিতে পারবো 0.693 বাই হচ্ছে তোমার কি বলতো টি হাফ, এটা বসাই দিতে পারবো, এটা বসাই দিতে পারবো। আর এখানে তো 1/t আছেই, লন a বাই a মাইনাস এক্স। ঠিক আছে, এখন যদি মানগুলা বসাই আমি, 0.693 ভাগ অর্ধায়ুর মান আছে হচ্ছে 15 ইকুয়াল টি এর মান আছে হচ্ছে 1/50 লন a বাই a মাইনাস হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো লন a বাই a মাইনাস এক্স সমান এইটুকের মান সমান এই 50 যদি এই পাশে চলে যায় 0.693 ইন্টু 50 ইন্টু 50 বাই হবে হচ্ছে 15, বাই হবে 15। এটা একটু বলো কি হবে? 0.693 ইন্টু 50 বাই 15 মানে আসছে আমাদের অ্যাকচুয়ালি 2. ln অফ a বাই a মাইনাস এক্স সমান 2.31। অতএব a বাই a মাইনাস এক্স সমান লন উল্টা পাশে গেলে হবে e টু দি পাওয়ার 2.31। তার মানে e টু দি পাওয়ার যদি অ্যান্সার দেই
তাহলে আসবে হচ্ছে 10 10। তো এইটা তার মানে আমরা এখান থেকে যেটা পাই, অতএব a মাইনাস এক্স বাই এ যদি করা যায় তার মানে 1/10। তাহলে আমরা কি বলতে পারি বলো, এটা অ্যান্সার কি হবে? 10.07 দেওয়া যায়, মানে 10.07ও দেওয়া যায়, তো যাই হোক 07 দিলাম না আর কি, 10.07 এর জায়গায় 10 ধরাও যাইতে পারে, সমস্যা নেই। 10.07 বা 10 তুমি ধরে নিলা। তুমি আমাকে বলো এটা বলতে তুমি কি বুঝলা, যে আমাদের যে প্রাথমিক যে মোলটা ছিল তার মানে আমরা তো জানি এ হচ্ছে প্রাথমিক মোল। প্রাথমিক মোল কত? প্রাথমিক বিক্রিয়ক, বিক্রিয়ক কত? এ। টি সময় পর বিক্রিয়ক কত? এ মাইনাস এক্স। তাহলে এখানে কি বলছে, কতটুকু আর বিক্রিয়ক অবিকৃত থাকবে, মানে কতটুকু বিক্রিয়ক, কত অংশ আর কি, হ্যাঁ কত অংশ, তার মানে মোটটা হচ্ছে, মোট যদি এ হয় তার কত অংশ বিক্রিয়ক আর অবিকৃত আছে, এটাই তোমার জানতে চাইছে। কথা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝতে পারলা? আমাকে একটু জানাও, কথা কি বুঝতে পারছো? মানে আমরা কি জানি, বিক্রিয়ক যে আছে সেই বিক্রিয়কটা তো হচ্ছে প্রাথমিক বিক্রিয়কটা তো এ, টি সময় পরে আর কতটুকু বিক্রিয়ক আর অবিকৃত থাকে, এ মাইনাস এক্স। উৎপাদে পরিণত হয় এক্স, কিন্তু বিক্রিয়ক আর কতটুকু অবিকৃত থাকে, এ মাইনাস এক্স, আর বিক্রিয়ক যতটুকু অবশিষ্ট থাকে এ মাইনাস এক্স। তাহলে এর কত অংশ অবিকৃত আছে, নিচে থাকবে এ, উপরে থাকবে এ মাইনাস এক্স। বুঝছো? ক্লিয়ার হইছো? আমাকে জানাও, বুঝছো? তবে এটা এটা এক্স্যাক্টলি এটা যদি তুমি 10.07 যদি দাও, এটাও যদি 10.07 দাও, তাহলে 1/10.07 অ্যাকচুয়ালি আসবে, 0.74 আসছে আবার, তাহলে 1 অ্যান্সার দিলে 9.97% আসে আর কি। কত অংশ বললে এটাও বলা যেতে পারে, মানে এক্সাক্ট ভ্যালুটা নিলে 10%-এর জায়গায় 1/10 মানে তো 10%, 10%-এর জায়গায় 9.97% আর কি অ্যাকচুয়ালি আসে। আবার আসো আরেকবার একটু বলে নিই, দেখো আরেকবার একটু এটাকে রিপিট করি, দেখো খেয়াল করো, সবাই মনোযোগ দাও। এখানে বলছে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু দেয়া আছে, অর্ধায়ু দেওয়া আছে 15 ঘন্টা, 15 ঘন্টা অর্ধায়ু। বলছে 50 ঘন্টা শেষে বিক্রিয়কের কত অংশ অবিকৃত থাকবে। তো তোমার বিক্রিয়ক যে আছে এটার প্রাথমিক ঘনমাত্রা তো এ, তো টি সময় পরে কিছু পরিমাণ উৎপাদ তৈরি হচ্ছে, সেটা কি এক্স পরিমাণ। তাহলে এক্স পরিমাণ যদি উৎপাদে পরিণত হয়, তাহলে বিক্রিয়ক আর কতটুকু বাকি আছে, অবিকৃত আছে কতটুকু, এ মাইনাস এক্স। তাহলে কত অংশ অবিকৃত আছে, তাহলে উপরে থাকবে এ মাইনাস এক্স, নিচে থাকবে এ, মানে এর মধ্যে কতটুকু অবিকৃত আছে আর বিক্রিয়কটা, তাহলে এ মাইনাস এক্স বাই এ। বুঝছো? যারা ক্লিয়ার হয়েছে একটু ক্লিয়ার লেখো, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো ক্লিয়ার লেখো। তারপরে এ মাইনাস এক্স বাই হচ্ছে, স্যার পার্সেন্টেজটা বের করব, পার্সেন্টেজ তুমি বের করতেও পারো নাও করতে পারো, এটা কিন্তু তোমার মানে যখন কোনো অংশ বলা থাকে কত অংশ, এটা কিন্তু তুমি পার্সেন্টেজও অ্যান্সার দিতে পারো। আর পার্সেন্টেজ মানেই কিন্তু এটা কিন্তু সবসময় মনে রাখবা, এই যে 9.97% মানেই হচ্ছে 0.2 ঘর আগে আর কি অ্যাকচুয়ালি দশমিক আসতেছে, তার মানে 0.097, এই তো 0.097, এইটা এই দুটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। 9.97% আর 0.097 এর মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। এটা দিয়ে অ্যান্সার দেওয়া, এটা দিয়ে অ্যান্সার দেওয়া কিন্তু সেম কথা, এটা নিয়ে প্যারা খাইও না, বুঝছো? দুটাই কিন্তু সেম কথা। মনে করো তোমাকে বললো যে 15% মানেই হচ্ছে 0.15, এরকম আর কি বিষয়টা। ক্লিয়ার? সবাই বুঝছো? ওকে, সবাই ক্লিয়ার? তো দেখো মানে এগুলো অঙ্ক করার পিছনে রিজন কি, তুমি তো সূত্র তো পারো, কিন্তু একটু জিনিসটা আলাদা করে দিলে তুমি জিনিসটা ধরতে যেতে পারো, সেই জন্য একটু প্র্যাকটিস বেশি করে যাইতে হবে, একটু প্র্যাকটিস বেশি করে যাইতে হবে। কারণ ধরো যে তুমি সূত্র সবকিছুই জানো, এই অবিকৃত কথাটা বলছে তুমি পরীক্ষার হলে আর বুঝতেছো না, সেই জন্য একটু প্র্যাকটিস বেশি করে যেতে হয়। প্র্যাকটিস বেশি করে গেলে এইটা ডিফারেন্ট যেভাবে করে আসতে পারে, আমি তো শুধু সূত্রটা বলে দিলাম আর আমি ধুমধাম করে দুইটা অঙ্ক করাই দিয়ে আমি কিন্তু পার করে যাইতে পারি, কিন্তু ডিফারেন্ট যেই নিয়মে আসতে পারে সেগুলো নিয়ে যখন তোমাকে আমি প্র্যাকটিস করাবো, তখন দেখবা যে পরীক্ষার হলে সবকিছু ইজি মনে হবে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। এ মাইনাস এক্স বাই এ হলো কেন? আচ্ছা, এ মাইনাস এক্স বাই এ হলো কারণটা হচ্ছে
কত অংশ অবিকৃত থাকবে এটা বলতে কি বোঝায়? কত অংশ কার অংশ, মানে বিক্রিয়ক কত ছিল, এ ছিল, আর বিক্রিয়ক পরে কত হয়েছে, এ মাইনাস এক্স আছে, অবিকৃত আছে তো এ মাইনাস এক্স, আগে তো বিক্রিয়ক ছিল এ, সেই জন্য এইটাই এর এত অংশ অবিকৃত আছে এটা বোঝানো হয়েছে, সেই জন্য এ বাই এ মাইনাস এক্স বাই এ হবে। বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, খুবই খুবই চমৎকার কোশ্চেন একটা। এই টাইপের কোশ্চেন প্রায় সময় পরীক্ষায় আসে। হ্যাঁ, এ এর সাপেক্ষে, রাইট। আচ্ছা, এবার বলো, একটি জৈব স্টারের আর্দ্র বিশ্লেষণে বেগ ধ্রুবক এটা দেওয়া আছে। হ্যাঁ, স্টার এবং ক্ষার উভয়ের ঘনমাত্রা 0.5, ঠিক আছে? তাহলে 90% সম্পন্ন হতে কত সময় লাগবে? দেখো, পারবা 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 তোমাকে জানাও, এটা কি পারবা? এটার জন্য প্রথম প্রথম তোমাকে জানতে হবে, এটার জন্য প্রথম যেই জিনিসটা তোমাকে জানতে হবে সেটা কি? সেটা হচ্ছে বেগ ধ্রুবক দেয়া আছে, বেগ ধ্রুবক দেওয়া আছে না? তো এখন তুমি এইখানে কোন ক্রমের বিক্রিয়া দেয়া নাই, তুমি কি দেখে বুঝবা বলো তো কোন ক্রমের বিক্রিয়া? বেগ ধ্রুবকের ইউনিট দেখে, এই যে বেগ ধ্রুবকের ইউনিটটা দেখে। বলো তো বেগ ধ্রুবকের ইউনিট কোথায়? ডিএম কিউব, ডিএম কিউব মানে আয়তনের একক আর কি, ওই যে লিটার, লিটার পার মোল পার সেকেন্ড। বলো তো কোথায়, একটু আমাকে জানাও তো, এটা কত ক্রমের বিক্রিয়া আমাকে একটু জানাও। এটা দেখে তুমি কিভাবে বুঝবা কত ক্রমের বিক্রিয়া? শূন্য ক্রমের বিক্রিয়ায় কি হয়? মোল পার লিটার পার সেকেন্ড। প্রথম ক্রমের বিক্রিয়ায় শুধু পার সেকেন্ড, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ায় লিটার পার মোল পার সেকেন্ড থাকে, ওই যে মোল পার লিটারটা উল্টায় যায় যে। তাহলে এটা কত ক্রমের? এটা শূন্য ক্রম না দ্বিতীয় ক্রম? কি হলো এটা? মাসুম এবং সাইমন বলছে শূন্য ক্রম। কেমনে? শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ কি? কে ইকুয়াল এক্স বাই টি না? এক্স মানে কি? মোল পার লিটার, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড হইতো, তাহলে এটা যদি শূন্য ক্রম হইলে মোল পার লিটার পার সেকেন্ড হইতো, এটা তো আছে লিটার পার মোল পার সেকেন্ড। এটা হচ্ছে দ্বিতীয় ক্রম। দ্বিতীয় ক্রমে দেখবা যে ওই যে নিচে একটা ঘনমাত্রা থেকে যায়, দ্বিতীয় একটা নিচে ঘনমাত্রা থেকে যায়, এই জন্য লিটার পার মোল পার সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের হার ধ্রুবকের সমীকরণ, এটি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া। তাহলে কে ইকুয়াল 1/t x বাই a ইন্টু a মাইনাস এক্স। ঠিক আছে, এটা পারবা? এখানে একটা জিনিস আছে, এখানে একটা জিনিস আছে, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব পরে, মানে এটা নিয়ে আলোচনা করব দুইটা আলাদা আলাদা বিক্রিয়ক হইলে কি হবে সেটা নিয়ে। এটা আগে তুমি জেনে নাও, এটা আগে জেনে নাও যে এটা হচ্ছে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া, এটা তো বুঝছো নাকি? এটা যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া এতে তো কোনো সন্দেহ নাই, এটা বুঝছো। তারপরে তোমার জাস্ট 0.5 দিয়ে তুমি করে ফেলতে পারবা, প্রাথমিক ঘনমাত্রা যদি এরকম হয় এটা তুমি করে ফেলতে পারবা। না, অঙ্ক কিন্তু সেম, জাস্ট মানটা বসাই দিলেই হয়ে যাবে এখন। আচ্ছা, বসাই দিই, করে দিব। কে ইকুয়াল আসতেছে তোমার 6.2 ইন্টু 10⁻³ ডিএম কিউব পার মোল পার সেকেন্ড, তাই না? এটা তাহলে আমরা এখানে আর কি কিসের 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 মান দেওয়া আছে? উভয়ের ঘনমাত্রা দেওয়া আছে, এ এর মান আছে 0.05 মোল পার লিটার, মোল পার ডিএম কিউব দেওয়া আছে সব কাছে। আচ্ছা, এর 90% সম্পন্ন হতে কত সময় লাগবে? তার মানে এক্স ইকুয়াল হচ্ছে এ এর 90%, তার মানে 0.9 এর মান হচ্ছে 0.05 মোল পার ডিএম কিউব। এটা এখানে 0.9 লিখে দিই, ঠিক আছে, 0.9
আমাদের কি কি করতে বলছে, টি এর মান বের করতে। টি ইকুয়াল আসবে 1/k এক্স, এক্স মানে হচ্ছে 0.9 এ, আরে আচ্ছা 0.9 এ, এক্স এর মান হচ্ছে, এর মান হচ্ছে এ ইন্টু এ মাইনাস 0.9 এ, তাহলে 1/k 0.9 এ বাই এ ইন্টু 0.1 এ, এ আর এ কাটা। এখন তুমি যদি মান বসাও, মান বসাইলে পাবা 6.2 ইন্টু 10⁻³ ইন্টু আসবে 0.1 এ, 0.1 ইন্টু এ এর মান 0.05। ঠিক আছে, এটা এটা আমাদের পার সেকেন্ড দেওয়া ছিল, তার মানে সেকেন্ডে অ্যান্সারটা আসবে। অ্যান্সারটা কত আসে দেখো তো। একটু জানো কত আসে? 1/6.2 ইন্টু 10⁻³ কত আসে? 0.1 ইন্টু 0.05 কত আসছে? ডিএম কিউব আর লিটার একই, 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার। এখানে 0.9 লিখিনি কেন? এটা ওকে, আচ্ছা এবার চেক করে নিই আমি আরেকবার। 1/k 0.9 এ, 0.9 এ, এক্স এর মান 0.9 এ ইন্টু 0.1, হ্যাঁ ঠিক আছে। এখন কত অ্যান্সার আসছে? 29.03 ইন্টু 10⁻³ তাই না? টোয়েন্টি 9.03 ইন্টু 10⁻³ সেকেন্ড। ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ ওকে, ঠিক আছে। পারবা? ক্লিয়ার হইছো? তাহলে আমাদেরকে জাস্ট মানে কি মাথায় রাখতে হবে, যে সূত্র মাথায় রাখতে হবে। এক নাম্বার হচ্ছে সূত্র, আর 90% সম্পন্ন হওয়া মানে, 90% সম্পন্ন হওয়া মানে কি? 90% সম্পন্ন হওয়া মানে হচ্ছে এক্স এর মান এর 90%, এটা বুঝতে হবে। এক্স এর মান হচ্ছে এর 90%, এটা বুঝতে হবে। তো এতটুকু বুঝলেই আসলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে, আর কোনো প্যারা নাই। তাহলে আমার মনে হয় যে তোমরা মোটামুটি, হ্যাঁ মোটামুটি সবগুলোই তোমরা পারবা। আচ্ছা, আর আর কি প্র্যাকটিস করার দরকার আছে? আর প্র্যাকটিস করার আমি মনে করি না যে দরকার আছে। ওকে ঠিক আছে, এটা এটা তোমাদেরকে এইচডব্লিউ দেই, এটা তোমাদের এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, আর দুইটা এইচডব্লিউ দিয়ে দিই, এইচডব্লিউ দিয়ে দিই, কারণ সেম অঙ্ক। না পারলে আমি তো আসি, না পারার অবশ্য কোনো কারণও নাই, তিনটা তিনটা থাকলে এইচডব্লিউ। ওকে ঠিক আছে, এইবার চলে আসো। তো আমরা মোটামুটি হাড়-ধ্রুবকের সমীকরণগুলা সম্পর্কে আমরা জানছি, হাড়-ধ্রুবকের সমীকরণ। তো হাড়-ধ্রুবকের সমীকরণ থেকে কিভাবে অঙ্ক করতে হয়, কিভাবে কোনটা ধরতে হয়, এই জিনিসগুলো আমরা শিখলাম। তো মোটামুটি সবাই পারবা? একটু আমাকে বলো, একটু সবাই পারবা? সবাই পারবা কিনা একটু তাড়াতাড়ি বলো, সবাই কি পারবা?
ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ইনশাল্লাহ। আচ্ছা আসো, এবার এবার আমরা যেই জিনিসটা শিখবো খুবই ইম্পর্টেন্ট, আরো একটা জিনিস আমরা শুরু করি তাহলে। এবার দেখো, এটা হইলো যে প্রথমেই আমরা যেই জিনিসগুলা শিখেছি সেই সবগুলারই আলাদা আলাদা করে তোমাদেরকে একটু বলে রাখি, এগুলো গ্রাফ থাকতে পারে। তোমাদের হাজারি স্যারের বইয়ে বা নর্মাল বইয়ে এখনকার সিলেবাসে এই গ্রাফগুলা নাই, তবে অ্যাডমিশনের জন্য গ্রাফগুলা দরকার হয় মাঝে মধ্যে। তো সবগুলা গ্রাফ কিভাবে করে হয় এটা আমি একবারে লাস্ট মানে বিক্রিয়ার হারের মানে যে বিক্রিয়ার বেগ যে আছে এটা যে লাস্ট যে পার্টটা থাকবে সেটাতে এই প্রথম ক্রম শূন্য ক্রমের বেগ, এগুলো গ্রাফ তৈরি করা কোনো ব্যাপার না, একবার আমি তোমাকে ধরাই দিলেই তুমি পারবা, এটা তোমরা ইজিলি পারবা। তো শূন্য ক্রম, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রমের বিক্রিয়াগুলোর গ্রাফগুলো দেখাই দিব, যদিও এটা বইয়ের মধ্যে নাই, তোমাদের হাজারি স্যারের বইয়ে তেমন নাই, কিন্তু অ্যাডমিশনে যাতে তুমি আগায় থাকো এটার জন্য একটু দেখাই দিব, মাঝে মধ্যে এমসিকিউ একটু আসে ওখান থেকে। এখন আমরা যেটা পড়বো খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের এইচএসসি তে খুবই বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটা পড়বো, সেটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। এটা যেই জিনিসটা এবার পড়বো সেটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। একটু সবাই খেয়াল করো, দেখো আরহেনিয়াস, আরহেনিয়াসের সমীকরণ। সবাই সবাই আবার একেবারে উদ্যম নিয়ে একবারে প্রথম থেকে, মানে কেউ যদি গত ক্লাসগুলো না করে থাকো এখন থেকে আবার করলে এই পোর্শন থেকে বুঝতে পারবে আবার। হ্যাঁ, আগের পোর্শনের সাথে এই পোর্শনের আবার কোনো মিল নেই, যদিও গতিবিদ্যারই অংশ এটাও, আরহেনিয়াসের সমীকরণ গতিবিদ্যার অংশ। মানে বেগ ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক, বেগ ধ্রুবকের সাথে বা হার ধ্রুবক বা বেগ ধ্রুবক এর সাথে তাপমাত্রার সম্পর্ক অ্যাকচুয়ালি এটা নির্দেশ করে, বেগ বা হার ধ্রুবক, হার ধ্রুবকের সাথে তাপমাত্রার সম্পর্ক একেবারে একই টাইপের, এই আরহেনিয়াসের সমীকরণের মতো একেবারে একই টাইপের আরো একটা সমীকরণ আছে যেটা তুমি সাম্যাবস্থায় যে পড়বা, সেটাকে বলে ভ্যান হফের সমীকরণ, একেবারেই সেম টাইপের, কিন্তু সেইটা ওইটাতে আসছে সাম্য ধ্রুবক আর এটাতে আসছে বেগ ধ্রুবক। ডিফারেন্স কি বুঝছো? মানে যখন তুমি পড়বা আর কি, পরে পড়বা, ওটাতে আছে সাম্য ধ্রুবক, এখনো পড়ো নাই, পড়বা, ওটাতে পড়বা হচ্ছে সাম্য ধ্রুবক আর এটাতে পড়তেছো তুমি হচ্ছে বেগ ধ্রুবক। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে দুইটা জিনিস আর কি, দুইটা জিনিস। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। এখন দেখো কিভাবে করে তুমি কিভাবে তুমি করবা সেটা কি। এখন দেখো আরহেনিয়াসের যে সমীকরণটা আছে, যেই জিনিসটা প্রথমত তোমার দরকার সেটা হচ্ছে বেগ ধ্রুবকের সাথে বা হার ধ্রুবকের সাথে যে সম্পর্কটা, সেটা হচ্ছে এটা লিখে ফেলো আগে, এটা আসছে কোথা থেকে সেটা আমি একটু পরে রিপ্রেজেন্ট করব। লন কে সমান লন এ মাইনাস ইএ ভাগ আরটি, এটাকে লিখে ফেলো। মানে সবচেয়ে প্রয়োজনীয় অংশটা আমি সবার ফার্স্টে দেখাবো। এই জিনিসটার আগে একটা অংশ আছে, এই জিনিসটার আগে বলতে মানে এইটা একটা সমীকরণ থেকে আসে, আর এনএস এর আরেকটা সমীকরণ থেকে আসে, এ ইকুয়াল পি ইন্টু জেড ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আরটি থেকে আসে, সেটা পরে আবার আমরা ওইখান থেকে এটা প্রমাণ করে আসবো। কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় অংশটা আগে লিখলাম যে আরএনএস এর সমীকরণ, মূলত যেটাকে আরএনএস এর সমীকরণ নামে পরিচিত, লন কে সমান লন এ মাইনাস ইএ বাই আরটি। কোনটা কি জিনিস এটা একটু শোনো। এখানে আমরা সবাই জানি কেটা কি, কেটা হচ্ছে বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, এটা কি বেগ ধ্রুবক বা হার ধ্রুবক, এটাকে বলি আমরা হচ্ছে আরহেনিয়াসের ধ্রুবক, আরহেনিয়াসের ধ্রুবক, আরহেনিয়াস ধ্রুবক, ঠিক আছে। আর তো হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক কি
8.314 জুল পার ক্যালভিন পার মোল, সার্বজনীন গ্যাস ধ্রুবক, জুল পার ক্যালভিন পার মোল। টি তো হচ্ছে তাপমাত্রা, টি হচ্ছে তাপমাত্রা। ইয়ে হচ্ছে সক্রিয়ণ শক্তি। আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো, তোমরা কি সক্রিয়ণ শক্তি নিয়ে আগে পড়ছো? সক্রিয়ণ শক্তি কিন্তু আমরা ডিটেইলস পড়বো আবার। এটা তোমাদের ক্লাস 9-10-ও ছিল, কিন্তু ক্লাস 9-10-এ তো হ্যাঁ ক্লাস 9-10-এও ছিল সক্রিয়ণ শক্তি। তোমরা কি সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি এটা সম্পর্কে তোমরা 9-10-এ পড়ছো? আমি একটু জানতে চাই তোমাদের কাছে, এটা কি তোমরা 9-10-এ পড়েছো সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি? এটা নিয়ে ডিটেইলস আমরা পড়বো, ডিটেইলস পড়বো আজকে না, এটাও নেক্সট ক্লাসেই পড়বো। সক্রিয়ণ শক্তির খুবই চমৎকার কিছু জিনিস আমরা পড়বো, কিছু মানে আগামী ক্লাসটা অনেকটাই থিওরিটিক্যাল, অনেক জিনিস আমরা ওখানে আরো ক্লিয়ার হব, ঠিক আছে আগামী ক্লাসে। তবে সক্রিয়ণ শক্তি কাকে বলে আজকেই আমরা একটু দেখে নেব কাকে বলে, কিন্তু সক্রিয়ণ শক্তি নিয়ে পড়াশোনাগুলো আগামী ক্লাসে করব। সক্রিয়ণ শক্তি হচ্ছে, সক্রিয়ণ শক্তি কি পড়েছো? না স্যার পড়ি নাই, অনেক কিছু স্কিপ করেছি স্যার, 99 পেয়েছিলাম। আচ্ছা কেউ পড়ো নাই? আল্লাহ, এটা কিন্তু ক্লাস 9-10-এ ছিল, তোমাদের ক্লাস 9-10-এ এটা ছিল সক্রিয়ণ শক্তি কথাটা। আচ্ছা সমস্যা নাই, না পড়লেও প্রবলেম নাই। অ্যাক্টিভেশন এনার্জি এটা হচ্ছে বিক্রিয়কগুলা যখন বিক্রিয়া অংশগ্রহণ করে, বিক্রিয়ক অণুগুলা কতগুলা বিক্রিয়া অংশগ্রহণ করবে, কতগুলা বিক্রিয়কের অণু বিক্রিয়া অংশগ্রহণ করবে, এইটা একটা শক্তির উপর ডিটারমিন হয়। একটা নির্দিষ্ট শক্তি যদি বিক্রিয়কের অণুগুলা যদি অর্জন করে, তাহলেই বিক্রিয়কগুলা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। অনেকটা তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে, তো মনে করো যে অ্যাডমিশন টেস্টে, হ্যাঁ মানে তুমি মনে করো যে বুয়েটে তুমি পড়বা, এটা হচ্ছে তোমার মানে লক্ষ্য, বুয়েটে পড়বা বা মেডিকেলে পড়বা, এটা তোমার লক্ষ্য। তাহলে বুয়েট বা মেডিকেলে পড়ার জন্য তোমাকে মনে করো মেডিকেলের এইবার ভর্তি পরীক্ষায় বা বুয়েটের ভর্তি পরীক্ষায় একটা নির্দিষ্ট মার্কের প্রয়োজন হয়েছে, এই মার্কের উপরে যারা পাইছে তারা বুয়েটে পরীক্ষা দিতে মানে তারা বুয়েটে চান্স পাইছে। এখনো তো বুয়েটের পরীক্ষা হয়নি, মেডিকেলের কথা যদি বলি, একটা নির্দিষ্ট মার্ক পাইছে যারা, তারা মেডিকেলে চান্স পাইছে, ন্যূনতম একটা মার্ক পাইছে, তো এর চেয়ে বেশি মার্ক পাইলে তো চান্স পাইছে, কিন্তু এর চেয়ে কম মার্ক যারা পাইছে তারা কি চান্স পায় নাই, ধরো এইরকম অবস্থা। তাহলে একটা ন্যূনতম মার্ক যেটার চেয়ে বেশি পেলে আসলে কি হয়, যে সে বুয়েটে বা মেডিকেলে পড়তে পারতেছে, সেই মার্ককে আমরা বলতে পারি সক্রিয়ণ মার্ক। সেরকম সক্রিয় শক্তি কি জিনিস? সক্রিয় শক্তি হচ্ছে যে একটা ন্যূনতম শক্তি, যেই শক্তিটা একটা বিক্রিয়কের অণুগুলাকে অর্জন করতে হয়, বিক্রিয়কের অণুগুলাকে, তাহলে বিক্রিয়কের অণুগুলা বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। তাহলে এটাকে আমরা যদি সংজ্ঞা আকারে লিখি, দেখো বিক্রিয়কের অণুগুলো ন্যূনতম যে শক্তি অর্জন করলে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে তাকে সক্রিয়ণ শক্তি বলে। তাকেই সক্রিয়ণ শক্তি বলে। বুঝছো? ক্লিয়ার? মানে অনেকটা কাট মার্কের মতো না, অনেকটা কাট মার্কের মতো। আচ্ছা মানে ওইটাই হচ্ছে ন্যূনতম মার্ক আর কি, ওইটাই হচ্ছে তোমাদের ন্যূনতম মার্ক। হ্যাঁ, যেটার উপরে তুমি পাইলে তুমি অংশগ্রহণ করতে পারতেছো সেটা। তো সেরকম বিক্রিয়া অংশগ্রহণ করার জন্য একটা ন্যূনতম শক্তির প্রয়োজন, এই ন্যূনতম শক্তিটাকে তুমি বলবা হচ্ছে সক্রিয়ণ শক্তি। বুঝছো? ক্লিয়ার? এটাকে বলি আমরা অ্যাক্টিভেশন এনার্জি, এটাকে আমরা একে ইএ, এনার্জি অফ অ্যাক্টিভেশন দ্বারা প্রকাশ করা হয়। বুঝছো? ক্লিয়ার হইছো? তাহলে
এইবার আমরা আরএনএস এর সমীকরণে সক্রিয়ণ শক্তি জিনিসটা কি, এটা জিনিসটা আমরা বুঝছি। তো আরএনএস এর সমীকরণে সক্রিয়ণ শক্তি বোঝার জন্য আমাদেরকে আর কি কি জিনিস জানতে হবে। তো সক্রিয়ণ শক্তির একেবারে বেসিক জিনিসটা আমি এখনই বলে দিচ্ছি। সক্রিয়ণ শক্তির বেসিক জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি। এটা বিক্রিয়ক আর কি পরিমাণ শক্তি অর্জন করলে সে বিক্রিয়া অংশগ্রহণ করবে, বুঝছো এই জিনিসটা। তো এখন ঘটনা হচ্ছে, এক্সাম্পল দিয়ে বুঝাই দেন। আচ্ছা, তো এক্সাম্পল দিয়ে যেহেতু বুঝাই দিতেই বললা, এক্সাম্পল দিয়ে আমি একটু বুঝাই দিই। এটা মূলত এক্সাম্পলটা হচ্ছে একটা গ্রাফ। দেখো, গ্রাফটা হইলে গ্রাফটা দিয়ে তুমি বুঝতে পারবা। ঠিক আছে, এটা বাঁকা হইলো না। তোমার বাঁকা বাঁকা লাগতেছে। ওকে, ঠিক আছে। তো দেখো, তো আমরা যদি একটি মানে সক্রিয়ণ শক্তিটা বুঝতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে যে একটা জিনিস আগে তোমাকে এটা জিনিস জানতে হবে। সেটা কি, যে বিক্রিয়ক এবং উৎপাদের শক্তি একেবারে সমান থাকে না। বিক্রিয়ক আর উৎপাদের শক্তি সমান থাকে না। ধরো এই জায়গায় এই যে লাল দাগটা যে দিছি, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি শক্তি ওকে। আচ্ছা, এটা হইলো তোমার বিক্রিয়কের শক্তি। আর মনে করো এই জায়গায় এটা আছে হচ্ছে উৎপাদের শক্তি। এটা হচ্ছে উৎপাদের শক্তি। আচ্ছা, বিক্রিয়কগুলো যখন, বিক্রিয়কের শক্তি নরমালি দেখো এখানে বিক্রিয়কের শক্তি বেশি কম, উৎপাদের শক্তি বেশি, এরকম যেমন হতে পারে। আবার সেম জিনিসটা এরকম হইতে পারে, এটা এখানে এইখানে। তার মানে বিক্রিয়কের শক্তি বেশি, উৎপাদের শক্তি কম, এটাও হইতে পারে। উৎপাদের শক্তি কম, এটাও হইতে পারে। দুইটা 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 কেসই হইতে পারে। ঠিক আছে, ওকে। ইএ এর পূর্ণরূপ অ্যাক্টিভেশন এনার্জি। এ তে অ্যাক্টিভেশন, ইতে এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি। এর পূর্ণরূপ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা, তাহলে এটা দেখো, এটা কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, এটা কি বুঝতে পারছো? যে যেটা যেটা আমি বললাম অ্যাক্টিভেশন এনার্জি, এটা বুঝতে পারছো? ক্লিয়ার? একটু জানো। বিক্রিয়কের শক্তি বেশি থাকতে পারে, উৎপাদের শক্তিও বেশি থাকতে পারে। ওকে, এখন দেখো যে বিক্রিয়কের শক্তি কখন বেশি থাকে, উৎপাদের শক্তি কখন বেশি থাকে, এটাই আগে আমি একটু আলাপ করে নেই। এই আলাপটা আগে করে নেই। প্রথম আলাপটা হলো এরকম যে দেখো, আমরা বিক্রিয়কের যেই পরিমাণ শক্তি আছে, মনে করো এ হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে, তো এ আর বি বিক্রিয়া করে ধরো সি আর ডি তৈরি করছে, সি আর ডি তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি যদি কম থাকে, উৎপাদের শক্তি যদি বেশি থাকে, বিক্রিয়ককে, তাহলে বলো এটা দুই ভাবে চিন্তা করতে পারি। বিক্রিয়ককে আরো শক্তি দিয়ে তারপরে উৎপাদে পরিণত করতে হবে। মানে বিক্রিয়কের শক্তি, তার সাথে কিছু শক্তি অ্যাড করলে সেটা তারপরে উৎপাদে পরিণত হবে। তার মানে এই প্রসেসটাকে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে তোমাকে তাপ দিতে হবে। তাপ দেওয়া দেওয়া মানে কি, এটা কি প্রক্রিয়া, এটা কি কি বিক্রিয়া হবে বলতো? এটা তাপহারী বিক্রিয়া। এই যে বিক্রিয়ায় তাপ দেওয়া হয় সেটা কি বিক্রিয়া? তাপ দিয়ে যে বিক্রিয়াটা হয়। মানে এ আর বি এটা হচ্ছে মনে করো বিক্রিয়ক,
তাহলে বিক্রিয়ক যে প্রথমে ছিল সেটা শক্তি কম ছিল, উৎপাদ যে উৎপন্ন হচ্ছে সেটা শক্তি কি আছে, বেশি আছে। তাহলে বেশি আছে তার মানে উৎপাদে শক্তি বেশি আছে, তার মানে কি বিক্রিয়ককে আরো পরিমাণ আরো কিছু শক্তি দিতে হবে, দেওয়া মানে তাপ দাও, তাপ দিলে কি তাপহারী বিক্রিয়া, তার মানে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে এই ঘটনা ঘটে, বিক্রিয়ক শক্তি কম থাকে উৎপাদের শক্তি বেশি থাকে। এই বুঝছো, ক্লিয়ার হইছো? এবং সবচেয়ে মজার ব্যাপার, আমরা যখন ডেল এইচ এর কথা বলি, ডেল এইচ জিনিসটাই কিন্তু উৎপাদ মাইনাস বিক্রিয়ক, কারণ উৎপাদটা তো হচ্ছে ফাইনাল অবস্থা, উৎপাদ মাইনাস বিক্রিয়ক এই শক্তিটা। দেখো উৎপাদের শক্তি বেশি বিক্রিয়কের শক্তি কম, এই উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের শক্তি মাইনাস করলে সেই জন্য ডেল এইচ এর মান কি আসে বলতো, পজিটিভ আসে, কারণ উৎপাদের শক্তি যেহেতু বেশি। কারণ সব সময় একটা জিনিস তুমি মনে রাখবা, ফাইনাল থেকে তোমার ইনিশিয়াল বিয়োগ দিতে হবে, সব সময় ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ দিতে হবে, ফাইনাল থেকে। তা ফাইনাল কি, উৎপাদ থেকে সবসময় বিক্রিয়ক বিয়োগ দিতে হবে, যেহেতু উৎপাদের শক্তি বেশি থেকে কম বিয়োগ দিলে প্লাস আসবে, সেই জন্যই কিন্তু তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান প্লাস। কথা কি বুঝছো? মানে আমরা ওই জায়গায় যাচ্ছি, আমরা এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, যে তাপহারী বিক্রিয়া ডেল এইচ এর মান কেন প্লাস। কারণ আমরা ডেল মানে কি, ডেল মানে হচ্ছে ফাইনাল অবস্থা থেকে আদি অবস্থা, ফাইনাল অবস্থা কি উৎপাদের শক্তি বেশি বিক্রিয়কের শক্তি কম, তাহলে বেশি থেকে কম বিয়োগ করলে তো প্লাসই আসবে। এই বুঝছো, ক্লিয়ার হইছো? পড়ছি এটা, ওকে ঠিক আছে। এই জায়গায় বলো তাহলে এটার ক্ষেত্রে কি হবে বলো, এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এটা তাপহারীর জায়গায় এবার কি বলে দিব, তাপহারীর জায়গায় এবার বলে দিব হচ্ছে তাপ উৎপাদী। তাপ উৎপাদীতে কি হবে, তাপ উৎপাদীতে যেটা হবে সেটা হচ্ছে যে এ আর বি বিক্রিয়া করে সি আর ডি তৈরি করছে, কিন্তু বিক্রিয়কের শক্তিটা বেশি উৎপাদের শক্তি কম, তার মানে আমাদের আলটিমেটলি তাপ এখান থেকে রিলিজ হবে, তাপ এখান থেকে তুমি পাবা, তাপ উৎপন্ন হবে, অর্থাৎ সি আর ডি এর সাথে কিছু তাপ উৎপন্ন হবে, সি আর ডি এর সাথে তাপ উৎপন্ন হওয়ার পরে সেটা বিক্রিয়কের শক্তি সমান হবে। তার মানে এইখানেও ডেল এইচ মানে উৎপাদ মাইনাস বিক্রিয়ক, যেহেতু এখানে উৎপাদের শক্তি কম বিক্রিয়কের চেয়ে, তাই এটা ডেল এইচ এর মান কি হয়ে যাবে বলো, ডেল এইচ এর মান মাইনাস হয়ে যাবে। বুঝছো, এটা বুঝছো, এদিক তো ক্লিয়ার। এটা গেল তাপ উৎপাদী নাকি তাপহারী সেটা, এই জিনিসটা। আচ্ছা এখন এই দুই পাশে, হ্যাঁ এই দুই এক্সিসে, এক্স এক্সিসে অ্যাকচুয়ালি বসে যেটা বিক্রিয়ার অগ্রগতিতে কি হচ্ছে সেটা আমরা অবজার্ভ করি আর কি, এটা হচ্ছে বিক্রিয়ার অগ্রগতি, ঠিক আছে, অগ্রগতি এটা। আর এই বরাবর হচ্ছে স্থিতিশক্তি, লিখে ফেলো, এই বরাবর বিক্রিয়ার অগ্রগতি, এই বরাবর হচ্ছে স্থিতিশক্তি, এই পাশ দিয়ে লিখবো, স্থিতি শক্তি, এই বরাবর হচ্ছে স্থিতি শক্তি। এখন মজার বিষয়টা খেয়াল করো, একটা বিক্রিয়কে যদি বিক্রিয়া অংশগ্রহণ করতে হয়, তাহলে বিক্রিয়ককে দেখা যায় যে এই রকম, এই যে দেখো এইরকম করে তোমাকে একটা পাড়ি দিতে হয়, দেখো আগেরটাই তো ভালো ছিল, কি হচ্ছে এটা, ওকে এরকম করে দিলেই হবে। একটা বিক্রিয়ককে একটা নির্দিষ্ট শক্তি পাড়ি দিতে হয়, একটা নির্দিষ্ট শক্তি কি করতে হয় বলতো, পাড়ি দিতে হয়। ওকে ঠিক আছে, দেখো এই যে নির্দিষ্ট শক্তি, এই যে দেখো সুরা, এই যে এটা একটা বিক্রিয়কের শক্তি এই জায়গায়, বিক্রিয়ককে যে শক্তি পাড়ি দিতে হবে সেটা হচ্ছে এই জায়গায়, এই বিক্রিয়কটা যেই শক্তিটা অর্জন করলে সে আসলে উৎপাদে
উৎপাদে পরিণত মানে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে সেটা। এখানে একটা জিনিস খেয়াল করো, এটা কি সর্বোচ্চ শক্তি না? এই এই জায়গাটা কি একবারে উপরের জায়গাটা কি সর্বোচ্চ শক্তি না? সর্বোচ্চ শক্তি। তো এই যে সর্বোচ্চ শক্তি যে আছে, এটাকে তুমি মনে করো যে এটাকে দাও যদি ইএক্স, এটাকে তুমি যদি দাও ইএক্স, কথা কি বুঝছো? আর এটাকে তুমি যদি দাও এ, এটাকে দাও যদি বি, এখানেও যদি এ আর বি দাও, এটাকে যদি দাও ইএক্স, একটা জিনিস খেয়াল করো, ধুরু কি হলো এটা, ইএক্স, ঠিক আছে? তো এখানে আমাদের সক্রিয়ণ শক্তির মান কোনটা? সক্রিয়ণ শক্তির মানটা হচ্ছে, কোথায় লিখে দেই, এই জায়গায়। সক্রিয়ণ শক্তির যে মানটা সেটা হচ্ছে ইএক্স মাইনাস হচ্ছে ইএ। ইএক্স মাইনাস ইএ মানে কি বলতো? ইএক্স মাইনাস ইএ কথাটার অর্থ কি? ইএক্স মাইনাস ইএ কথাটার অর্থ কি একটু বলো। একটু বলো দেখি, ইএক্স মাইনাস ইএ মানে কি? ইএক্স মাইনাস ইএটাই হচ্ছে তোমার সক্রিয়ণ শক্তি। কিরকম দেখো, এইটা ছিল বিক্রিয়কের শক্তি, বিক্রিয়কের শক্তি। এই বিক্রিয়কটা ধরো আর কি পরিমাণ শক্তি অর্জন করলে সেটা সে আসলে কি করবে, বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। এটা ছিল বিক্রিয়কের শক্তি। আর কি পরিমাণ শক্তি অর্জন করলে সে আসলে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে, সেটাকেই বলবো আমরা কি, সক্রিয়ণ শক্তি। কথা কি বুঝো না? মানে এইখানে এই দুইটা ডিফারেন্স কিন্তু ডেল এইচ, এই দুইটা ডিফারেন্স হচ্ছে ডেল এইচ, বিক্রিয়কের শক্তি এবং উৎপাদের শক্তির ডিফারেন্স। এই যে বিক্রিয়কের শক্তি আর উৎপাদের শক্তির যে ডিফারেন্স, এটা কিন্তু ডেল এইচ, এটাকে কিন্তু আমরা বলবো ডেল এইচ, এটাকে বলবো হচ্ছে ডেল এইচ, ঠিক আছে? বিক্রিয়কের শক্তি এবং উৎপাদের শক্তির যে ডিফারেন্স, এটাকে বলবো ডেল এইচ। তো ভিন্ন ভিন্ন অণু আছে, তো সেই জন্য কার্ভ হয় আর কি, ভিন্ন ভিন্ন অণুর ভিন্ন ভিন্ন শক্তি অর্জন করে আসলে উৎপাদে পরিণত হয়েছে, রিলিজ করার শক্তিটাও ভিন্ন ভিন্ন, সেই জন্য এগুলা তোমার একেবারে স্ট্রেট লাইন আকারে দেওয়া হয়নি। আমরা তো অবজার্ভ করতেছি এনার্জি গুলা, টোটাল এনার্জি অবজার্ভ করতেছি এটা। তাহলে বুঝো কথাটা কি বুঝছো? তাহলে বিক্রিয়কের যে শক্তিটা আছে, আর কি পরিমাণ শক্তি অর্জন করলে, এই যে এটা হাইয়েস্ট, এই যে ইএক্স কে অর্জন করতে হবে হাইয়েস্ট, এই যে এই পরিমাণ শক্তি যে যদি সে আরো অর্জন করে তাহলে সে উৎপাদে পরিণত হইতে পারবে। কথা কি বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝলা? ক্লিয়ার? বুঝছো? একটু আমাকে জানাও। ওকে, ক্লিয়ার। তাহলে সক্রিয় শক্তি নিয়ে মোটামুটি এইটা ক্লিয়ার হইছি আমরা। এখন আমরা চলে আসব আমাদের আমাদের মেইন জায়গাটাতে, যেই জায়গাটা আমরা পড়তেছিলাম, যে সেটা হচ্ছে আরএনএস এর সমীকরণ, কারণ এটা নিয়ে আমরা আগামী দিন আরো ম্যাথ করব এটা। তো আসো এটা নিয়ে আমরা এখন তাহলে পড়াশোনা শুরু করি। তাহলে লন কে সমান ছিল লন এ মাইনাস ইএ বাই হচ্ছে আরটি, এটা এটা ছিল, ঠিক আছে? এটা জিনিস ছিল। তো লন কে সমান লন এ মাইনাস ইএ বাই আরটি যে ছিল, এই ফর্মুলাটায় দেখো কে কিন্তু বেগ ধ্রুবক, এ হচ্ছে আরএনএস এর ধ্রুবক, ইয়ে হচ্ছে সক্রিয় শক্তি, আর আর টি এটা তো তুমি জানোই, সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং টি হচ্ছে তাপমাত্রা। এখন এইটাকে আমরা যদি গ্রাফে প্লট করি, আচ্ছা প্রথমে আগে আমি বলি, এগুলোতে লনকে যদি তুমি লগে কনভার্ট করো, আমরা জানি লন আর লগের কনভার্সন হচ্ছে 2.303, বলেছি না? এই আমি মনে হয় বলি নাই, লন আর লগের কনভার্সন কি 2.303, এটা কি জানো তুমি? লন থেকে লগে যদি তুমি কনভার্ট করতে চাও 2.303 দ্বারা গুণ দিবা, তাহলে 2.303 লগ কে সমান হবে 2.303 লগ এ মাইনাস হবে ইএ বাই আরটি, এটা ঠিক আছে? এইখান থেকে তোমাকে যদি আমি বলি যে সব পাশে আমরা যদি 2.303 দ্বারা ভাগ করি, তাহলে লগ কে সমান লগ এ মাইনাস ইএ বাই 2.303 আরটি, এটা চলে আসবে। বুঝছো?
এটা কি বুঝছো? এটা একটু আমাকে জানাও, এটা একটু আমাকে জানাও পোলাপাইন, এটা কি বুঝলা? মানে লগ আর লগের কনভার্সন, লগ লগ ln এবং লগ 2.303 লগ, লন সমান 2.303 লগ। এটা কি বুঝছো? তাভারি বিক্রিয়া বুঝি নাই কেমনে, তাভারি বিক্রিয়া বুঝি নাই কেমনে, সমস্যা নাই, তাভারি বিক্রিয়া বুঝে যাবা। তাভারি বিক্রিয়া কি বুঝো নাই? আচ্ছা লাস্টে একবারে দেখাই দিব, লাস্টে এটা বুঝছো কিনা এটা লাস্টে একবারে দেখাই দিব, যদি ওইটা না বুঝো কেউ সমস্যা নাই। লগ কে সমান লগ এ মাইনাস ইএ বাই আর টি, তাহলে এই 2.303 লগ, লন মানে হচ্ছে লগ হচ্ছে 2.303 লগ, 2.303 লগ এ মাইনাস ইএ বাই আর টি। এবার উভয় পাশে 2.303 দ্বারা ভাগ করলে এটা আসে। তাহলে আমাদের সমীকরণ আসলে এখানে দুইটা আছে, আমাদের সমীকরণ অ্যাকচুয়ালি এখানে কয়টা আছে বলতো? দুই টাইপের সমীকরণ আছে, একটা হচ্ছে লগ দিয়ে এটা, লন দিয়ে এটা, দুইটা দুইটা সমীকরণ আছে। তো দুইটা সমীকরণকেই আমরা একটু অবজার্ভ করি। তো দেখো, যদি আমরা একটু গ্রাফ আঁকতে চাই, যে এই লনকে, লনকে এবং এই যে দেখো লনকে সমান লন এ মাইনাস ইএ বাই আর টি, তো আমরা একটা গ্রাফ আঁকতে চাই লনকে বনাম 1/t এর গ্রাফ, লনকে বনাম 1/t এর গ্রাফ আঁকতে চাই। আচ্ছা লনকে বনাম 1/t এর গ্রাফ যদি আমি আঁকতে চাই, তাহলে আমাদের আসলে কি রকমের হবে খেয়াল করো। একটা জিনিস কি তোমরা জানো, যে বনামের আগে যেটা থাকে সেটা আমাদের কোন এক্সিসে বসে? আমাদের নিয়ম হচ্ছে ওয়াই এক্সিসে বসানো। আর বনামের পরে যেটা থাকে সেটা কোন এক্সিসে বলতো? এক্স এক্সিসে বসানো, এটাই তো নিয়ম। বনামের আগে যেটা সেটা ওয়াই এক্সিসে, বনামের পরে যেটা সেটা কি এক্স এক্সিসে। তাহলে এই লন কে আছে আর এখানে আছে 1/t, এটা এই অবস্থায় আছে। এখন দেখো আমরা যেহেতু লনের কথা বলছি, তাহলে কোন সমীকরণ? এই সমীকরণটার কথা বলতেছি, এটাকে কোথায় বসাইছি? ওয়াই এক্সিসে। 1/t, এই যে এই জায়গায় আছে 1/t, 1/t কে কোন এক্সিসে বসাইছি? এক্স এক্সিসে। তাহলে বলো তো এই এটার যে আমরা সমীকরণটা পাবো, দেখো সক্রিয়ণ শক্তি বাই আর, তাহলে এইটাকে যেহেতু এক্স বলছি, এক্স এর সাথে যা থাকবে আমরা এইভাবে বলতে পারি না, যে এই যে এক্স এর সাথে যা আছে এইটুক, এইটুক যা আছে এটা হচ্ছে ঢাল। তাহলে এইটুকে যদি আমি ঢাল চিন্তা করি, তাহলে আমাদের আসলে কি আসে বলো, কিভাবে করে কি আসতেছে? তাহলে এইটা ওয়াই হইলে ওয়াই ইকুয়াল এইটুক হচ্ছে তোমার ঢাল, তাহলে ঢালটাকে যদি এম বলি তাহলে এম এক্স প্লাস কি সি। বলো এখানকে কোনটা কি জিনিস, কোন জিনিসগুলা কি, কোন জিনিসগুলাকে আমি কি বলবো? একটা হচ্ছে 1/t কে তুমি এক্স ধরছো, তাহলে মাইনাস ইএ বাই আরটা হচ্ছে ঢাল, ঢাল হচ্ছে মাইনাস ইএ বাই আর, এটা হচ্ছে ঢাল। যেখানে সি হচ্ছে কি লনে, আর এন এস এর ধ্রুবকটা এই যে লনে, এটা এটা হচ্ছে তোমার সি। এটা কি বুঝছো? তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা কিসের সমীকরণ? এটা কি একটা সরলরেখা সমীকরণ না? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা একটা সরলরেখা সমীকরণ। তাহলে এই যে সরলরেখাটা যে আছে, এই সরলরেখাটার যে সমীকরণটা, এই সরলরেখা সমীকরণটা এইটার মধ্যে ঢালটা হচ্ছে একটা নেগেটিভ ঢাল। সক্রিয় শক্তির মান তো সবসময় ধনাত্মক, এটা তো একটা ধনাত্মক এনার্জি, তাকে আর দিয়ে ভাগ করলেও ধনাত্মকই থাকে, কিন্তু সামনে একটা যেহেতু মাইনাস আছে, তার মানে পুরো মানটা আসলে মাইনাস। আর ঢালের মান মাইনাস হইলে মনে রাখবা, ঢালের মান প্লাস হইলে সরলরেখার এরকম হয়, তাই না? এরকম এরকম হয়। আর ঢালের মান মাইনাস হইলে এরকম এরকম হয় ঢাল, ওই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে তখন স্থূলকোণ উৎপন্ন করে। যাই হোক, তো যাই হোক আমরা এখান থেকে যেটা বুঝতেছি এটা হচ্ছে ঢালের মান নেগেটিভ। ঢালের মান যদি নেগেটিভ হয় তাহলে জিনিসটা এরকম হবে। এবং এখান থেকে আমরা যদি বলি ঢাল, ঢালটা আসবে হচ্ছে মাইনাস ইএ বাই আর। এটা কি বুঝছো? এটা কি হবে? মাইনাস ইএ বাই আর ঢালটা। এই যে লন কে কে ওয়াই এক্সিসে, 1/t কে এক্স এক্সিসে, এক্স এর সাথে যা আছে সেটাই ঢাল মাইনাস ইএ বাই আর। আর কর্তৃত অংশ, হ্যাঁ ওয়াই অক্ষের কর্তৃত অংশ হচ্ছে লনে। বুঝছো? ক্লিয়ার? ওকে ক্লিয়ার। আচ্ছা এইবার বলো, যদি আমি তোমাকে বলি যে ঠিক আছে আমরা তো
মোটামুটি এটা লনেরটা তো বুঝলাম, লগেরটা কি হবে তাহলে? তাহলে লগ কে ভার্সেস 1/t গ্রাফের বনাম 1/t তে কি হবে? টি এর গ্রাফ কিরকম হবে? দেখো তো কিরকম হইতে পারে, এটা কি এরকম হবে? বলতেছি তোমাদের, বলো লন কে। লন কে এর জায়গায় এবার আমাদের কি আসবে? লগ কে। লগ কে বনাম 1/t গ্রাফের ঢাল কেমন হবে? আবার এটা মিশাই দিই, এটা মিশাই দিয়ে আমরা ঢালটা আঁকবো। কিভাবে আঁকবো দেখো, এটাকে আমরা যদি ধরি এটা হচ্ছে ওয়াই এক্সিসে আছে, তাহলে এটা ওয়াই, 1/tটা 1/tটা হচ্ছে এক্স। তাহলে এখন এক্স এর সাথে যা কিছু আছে সেটাই ঢাল, এক্স এর সাথে যা কিছু আছে কি সেটা ঢাল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি আসতেছে? এই ক্ষেত্রেও আসতেছে y ইকুয়াল mx প্লাস সি, y ইকুয়াল mx প্লাস সি, এটা আসে। এই ক্ষেত্রে ঢালের মান কত আসে দেখো, m এর মান কত আসে? এই যে 1/t এর সাথে যা কিছু আছে সেটাই ঢাল, তাহলে মাইনাস ইএ বাই 2.303 আর। আচ্ছা, আর সি এর মান তো চেঞ্জ হয়নি, সি এর মান লনেই আছে, সি এর মান এখানে লগে আছে, সি এর মানটা হবে লগে, মানে ওইটা লনে ছিল এটা লগে, এটা তো কনস্ট্যান্ট। তার মানে আবার দেখো নেগেটিভ ঢাল হইলেও কি সেম এরকমই হবে। তাহলে আমরা কি বলতে পারতেছি, যেখানে ঢালের মান হবে মাইনাস ইএ বাই 2.303 আর। তাহলে মাইনাস ইএ বাই আর, আরেকটা কি ঢালের ম্যাথ কি আসে? হ্যাঁ ঢালের ম্যাথ আসে, একটা হচ্ছে তোমার কি মাইনাস ইএ বাই আর, আরেকটা হচ্ছে মাইনাস ইএ বাই 2.303 আর। এটা কি বুঝছো? ক্লিয়ার হইছো? রেড কালার দেখা যায় না, না? আচ্ছা ঠিক আছে, ওকে, এটা বুঝছো না? এখন খেয়াল করো যে এই টাইপের অঙ্ক যখন আসে, যেমন খুবই কমন অঙ্ক তোমাদের হাজারি স্যারের বই থেকে অঙ্ক, যে একটি বিক্রিয়ার ভিন্ন ভিন্ন বেগ ধ্রুবকের মান নির্ণয় করে বিভিন্ন মান পাওয়া গেলেও এর 1/t এর বিপরীতে লগকে, যদি লনকে বলে আর নাকি লগকে বলবে সেটার দিকে একটু তাকাইতে হবে। এখানে বলছে লগকে 1/t এর বিপরীতে লগকে স্থাপন করে যে সরলরেখা পাওয়া যায় তার ঢাল হচ্ছে কি, ঢাল হচ্ছে তোমার -75। সক্রিয় শক্তি নির্ণয় করো। তাহলে আমরা জানি লগকে বনাম 1/t গ্রাফের ঢাল মাইনাস ইএ বাই 2.303 আর। এটা অতএব মাইনাস ইএ বাই 2.303 আর ইকুয়াল -75। মাইনাস মাইনাস কাটা, তাহলে ইএ সমান 75 ইন্টু 2.303 ইন্টু 8.314 জুল পার মোল। আচ্ছা একটা জিনিস আমি বলে নেই, একটা জিনিস খেয়াল করো, সক্রিয় শক্তি তো একটা মানে এনার্জি, সক্রিয় শক্তি কি একটা এনার্জি না? সক্রিয় শক্তি তো হচ্ছে একটা এনার্জি, মানে অ্যাকচুয়ালি এটার মান আসলে, এটার মানটা তুমি যদি চিন্তা করো, এটা আসলে জুল পার মোল বা কিলো জুল পার মোল। হ্যাঁ, কিলো জুল পার মোল এরকম। মানে তোমাকে কিন্তু বেশি কিছু মনে রাখতে হয় না, তোমাকে জাস্ট ঢালগুলা মনে রাখতে হবে। তুমি লনে ইকুয়াল, লনকে সমান লনে মাইনাস ইএ বাই আর টি, এটা মনে রাখবা। লনকে সমান লনে মাইনাস ইএ বাই আর টি, এখান থেকে তুমি বুঝে যাবা যে লনের বেলা মাইনাস ইএ বাই আর, এটা হবে হচ্ছে তোমার ঢাল, আর লগের বেলা তোমার মাইনাস ইএ বাই 2.303 আর। আচ্ছা এটা গুণ করলে কত আসে? ক্যালকুলেটর, 75 ইন্টু 2.303 ইন্টু আর এর মান 8.314। আচ্ছা এটা আসছে কত আসছে?
1436.03565 জুল পার মোল। ঠিক আছে, এটা হবে তোমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার, বুঝছো? তাহলে সংযোজন শক্তির মান। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলে রাখি, এই ঢালের মান, এই ঢালটা কিন্তু অ্যাকচুয়ালি ঢালেরও একটা ইউনিট আছে। মানে ঢালের ইউনিটটা এখানে দেয় নাই, যদিও এটা বইয়ের মধ্যেই দেয় নাই, এটা কিন্তু ঢালের ইউনিট সাধারণত ক্যালভিন থাকে। সেই জন্য এই ক্যালভিনের সাথে আমরা কি জানি, আর এর তো ইউনিট, আর এর ইউনিট কি, যে জুল পার মোল, জুল পার মোল পার ক্যালভিন, জুল পার মোল পার ক্যালভিন বা জুল পার ক্যালভিন পার মোল। এই পার ক্যালভিন আর ক্যালভিন কাটা যে জুল পার মোল থাকে, বুঝছো? মানে নরমালি যদি তুমি সঠিকভাবে করে ইউনিট সহকারে দিতে চাই, তাহলে কিন্তু এই এই যে ধ্রুবকটা যে আছে, মানে অ্যাকচুয়ালি যে মানটা আছে, এই মানটা আসলে মানে ঢালটা যে আছে, ঢালের ইউনিট আসলে ক্যালভিন, এটা মনে রেখো, ঢালের ইউনিট আসলে ক্যালভিনে থাকে, বুঝছো? নাহলে ইউনিট নিয়ে একটু ঝামেলা আছে নাহলে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে বলো তো, এই ধরনের যদি পরীক্ষা আসে, এই ধরনের যদি পরীক্ষায় আসে যে লগ কে বনাম 1/t গ্রাফের ঢাল 100 ক্যালভিন, সক্রিয়ণ শক্তি কত? পারা যাবে কি যাবে না? একই না? খাতার মধ্যে থাকার জন্য এটাও লিখে দিলাম, কারণ খাতার মধ্যে থাকুক, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে লগ কে বনাম 1/t গ্রাফের ঢাল কত? লগ কে বনাম 1/t গ্রাফের যে ঢাল, সেটা কত? আমরা জানি মাইনাস, এটা কিন্তু মাইনাস আর কি, মাইনাস আছে, মাইনাস ইএ বাই আর। আচ্ছা, গ্রাফের ঢাল কিন্তু মাইনাস আছে, হ্যাঁ? তাহলে মাইনাস ইএ বাই আর এর মান মাইনাস 100 ক্যালভিন, সেখান থেকে ইএ সমান আসতেছে 100 ইন্টু 8.314, তার মানে এত জুল পার মোল। অ্যাকচুয়ালি 8.314 100 দিয়ে গুণ করলে কত আসে? 331.4 জুল পার মোল, তাই না? এটা কত আসছিল? এটা কি বুঝছো? ক্লিয়ার হয়েছো? ওকে, তাহলে লন কে আসলে তুমি কি করবা? মাইনাস ইএ বাই আর দিবা, আর লগ কে আসলে মাইনাস ইএ বাই 2.303 আর দিবা। বুঝছো কি বুঝো নাই? সবাই পারবা? ক্লিয়ার? ওকে, পারবা। এখন শোনো, এইখানকার ইম্পর্টেন্ট জিনিস এইবার শোনো, ইম্পর্টেন্ট জিনিসগুলো কি আসলে। এরপরে খেলা শেষ হয়নি। লন কে অনেকেই আছে কি জানো, অনেকেই আছে যে একটু সূত্রের প্রতিপাদন, সামান্য সূত্রের প্রতিপাদন করতে চায় না, বলে যে ভাইয়া যে সূত্র মুখস্থ করে ফেলবো, সব জীবনে যা আছে সূত্র সব মুখস্থ করে ফেলবো। তুমি সব সূত্র মুখস্থ রাখতে পারবা না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। সব সূত্র মুখস্থ করলা, সব পরীক্ষার হলে তুমি সূত্র ভুলে যাবা। অনেক কিছুই আছে, একটু প্রতিপাদন করলেই যেটা হয়, সেগুলো সূত্র দেখা যাবে যে তুমি আগের লাইনটা মনে আছে বা ফার্স্টের জিনিসটা মনে আছে, ধরো এইটা মনে আছে, কিন্তু দুইটা তাপমাত্রায় দুইটা ভিন্ন ভিন্ন হার ধ্রুবক, তখন কি হবে? হ্যাঁ, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় ভিন্ন ভিন্ন হার ধ্রুবকের মধ্যে যে সম্পর্ক, তখন কি হবে? তখন সেটা যে সম্পর্ক, এটার প্লাস মাইনাস অনেক কিছু তুমি ভুলে যেতে পারো। তো সেই জন্য কি হবে, সেই জন্য আমরা এবার যেটা পড়বো, যে যে ভিন্ন তাপমাত্রায় ভিন্ন হার ধ্রুবক, ঠিক আছে? এটা মনে করো যে লন কে সমান লন এ মাইনাস ইএ বাই আর টি আমি জানি। এখন আমি যদি বলি T1 তাপমাত্রায় হার ধ্রুবক হচ্ছে K1, এটা হচ্ছে তাপমাত্রা,
এটা হচ্ছে তোমার কি তাপমাত্রা, আর এটা হচ্ছে তোমার হার ধ্রুবক। T1 তাপমাত্রায় হার ধ্রুবক K1 আমরা জানি, T2 তাপমাত্রায় হার ধ্রুবক আমরা মনে করো K2 জানি। ঠিক আছে, এখন তোমাকে আমি বললাম যে আসো T1 তাপমাত্রায় যদি K1 হয় তাহলে বিক্রিয়া লিখি, ln K1, বিক্রিয়া লিখি ln K1 সমান ln A মাইনাস EA বাই আর T1 তাপমাত্রায় K1। T2 তাপমাত্রায় যদি K2 হয় তাহলে ln K2 সমান ln A মাইনাস EA বাই আর T2। এটা বুঝছো কিনা? এটা বুঝছো? ক্লিয়ার? T1 তাপমাত্রায় K1, T2 তাপমাত্রায় কি K2। এখন তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে আচ্ছা আমি উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ দিয়ে দেই, কিছু একটা ঘটনা ঘটে, এটা আমি বিয়োগ দিয়ে দিব এরকম, লনে লনে কাটা, তাহলে ln K1 মাইনাস ln K2, ln K1 মাইনাস ln K2, একটা লন কমন নিলে কি হবে? K1 বাই K2। ঠিক আছে, ইকুয়াল এটা কাটা, তাহলে কি থাকছে? এখন আমি যদি একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে মাইনাস EA বাই আর কমন নেই, যদি এখান থেকে এটার সামনে মাইনাস আছে, এটার সামনে প্লাস আছে, তাহলে মাইনাস EA বাই আর কমন নিলে আমাদের কি থাকবে? 1 বাই T1 মাইনাস কি 1 বাই T2। এটা হবে 1 বাই T1 মাইনাস 1 বাই T2। এটা কি বুঝছো? তো এই সূত্র এইভাবে মনে রাখতে পারো যে যে তুমি যদি মাইনাস দিয়ে সূত্রটা মনে রাখো যে দুইটা তাপমাত্রার দুইটা হার ধ্রুবক, তাহলে লন অফ, যদি তুমি K2 বাই K1 নাও এবং সামনে একটা মাইনাস যদি কমন নাও, মাইনাস EA বাই আর, এটা যদি তুমি নাও, তাহলে অ্যাকচুয়ালি তোমার এখানেও যেহেতু K2 উপরে নিছো, তার মানে 1 বাই T2 টা আগে লিখবা, মাইনাস 1 বাই T1 টা পরে লিখবা। এইভাবে করে লিখতে পারো। আবার বলো, K1 তাপমাত্রায় T1 তাপমাত্রায় হার ধ্রুবক K1, T2 তাপমাত্রায় হার ধ্রুবক K2, তাহলে এই যে ln K1 ইকুয়াল ln A মাইনাস EA বাই আর T1, ln এখানে যদি 2 বসাই ln A মাইনাস EA বাই আর T2, ঢুসুম করে এই দুটো বিয়োগ করে দিলাম, তাহলে কি ln একটা কমন নিলে এটা থেকে এটা বিয়োগ, মানে ln K1 মাইনাস ln K2, এটা মানে কি ln অফ K1 বাই K2 না? এই বুঝছো? এটা তো বুঝছো? এটা এটা কাটা, মাইনাস কমন নিছি EA বাই আর, তাহলে এখানে মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে গেল, তাহলে 1 বাই T1 এর আগে প্লাস, আর মাইনাস যেহেতু কমন নিছি এই প্লাসটা হয়ে যাবে মাইনাস 1 বাই T2। এই বুঝছো? ক্লিয়ার? আমাকে একটু জানাও পোলাপাইন, এটা কি ক্লিয়ার হইছো? ইভেন তোমাদের বইয়ে অঙ্ক করার সময় এই সূত্রটা ইউজ করছে মাঝে মধ্যে আরেকটু ইয়ে করে আরেকটু সিম্পলিফাই করে দিছে, যে ln অফ K2 বাই K1 সমান, তুমি যদি মাইনাস দ্বারা ওখানে গুণ করে বসায় দাও, মাইনাস দ্বারা বসাইলে, মাইনাস দ্বারা গুণ করলে অ্যাকচুয়ালি যেটার আগে প্লাস আছে সেটার আগে মাইনাস হবে, যেটার আগে মাইনাস আছে সেটার আগে প্লাস হবে। তো সেই ক্ষেত্রে তোমার সূত্রটা যেটা দাঁড়াবে EA বাই আর T1 T2 নিচে, এটাকে এটা দ্বারা ভাগ করলে T2 থাকে উপরে, মাইনাস হচ্ছে T1। এইভাবে করেও মুখস্থ রাখতে পারো, এটাও একটা ফরম্যাট। কিন্তু আমার কথা হচ্ছে সূত্র মুখস্থ থাকাটা, ভাই লক, হ্যাঁ লক কেন, বিয়োগ কেন করলাম? বিয়োগ করলাম কারণ কনস্ট্যান্ট মানটা বাদ দেওয়ার জন্য, এই যে এই মানটা বাদ দেওয়ার জন্য। তোমার থাকবে কি T1 তাপমাত্রায় একটা হার ধ্রুবক দেওয়া থাকবে, T2 তাপমাত্রায় হার ধ্রুবক বের করতে বলবে যদি সক্রিয় শক্তির মান দেওয়া থাকে। তোমাকে মানে বিয়োগ করলাম হচ্ছে এই যে এই জিনিস দুইটা বাদ দেওয়ার জন্য, যে লনে আমি তো কনস্ট্যান্টের মান আমার দেওয়া নাই বা জানি না, তাহলে দুইটা আলাদা আলাদা তাপমাত্রায় যদি দুইটা আলাদা আলাদা হার ধ্রুবক দেওয়া থাকে, সেখান থেকে তুমি সক্রিয় শক্তিও বের করতে পারবা, অথবা সক্রিয় শক্তি দেওয়া থাকলে হার ধ্রুবকের মান বের করতে পারবা। কথা কি বুঝছো? ক্লিয়ার? আমাকে একটু জানো।
এই তোমাদের 1.5 ঘন্টা কেবল হয়েছে তাই না? 1.5 ঘন্টা মিনিমাম ক্লাস করার এনার্জি থাকতে হবে, বুঝছো? 1.5 ঘন্টা হয়েছে আর তোমরা মানে তোমাদের মাথা হ্যাং হয়ে যাচ্ছে তাই না? আরেকটু মানে নিজের অ্যাবিলিটির উপরে আন্ডার এস্টিমেট করো না। 1.5 ঘন্টা হয়েছে, মিনিমাম একাডেমিক ক্লাসগুলো 2 ঘন্টা করে, মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে এটা করার চেষ্টা করো। এতে করে তোমরা অনেক বেসিক থেকে অনেক কিছু শিখতে পারবা, অনেক বেশি কিছু শিখতে পারবা। এরকম না যে তোমরা ছেড়ে দেন চলে যাই এটা বললে আমি কম পড়াবো, তারপরও তোমাদের ভিতরে এই জিনিসটা থাকতে হবে যে যে আমাদের তো আসলে খুবই সময় কম, মাত্র এই একটা বছর, দেখতে দেখতে চলে যাবে। আমি যদি এই একটা বছর একটু নিজের যেটা চাচ্ছে, আমার মন চাচ্ছে যে হ্যাঁ আমি একটু ঘুমাই, আমি একটু রেস্ট নেই, এটার বদলে তুমি যদি জাস্ট নিজের মনটাকে বলো যে না সবাই তো চাইবে এখন একটু রেস্ট নিতে, সবাই তো চাইবে একটু ফেসবুক দেখতে, কিন্তু আমি এটা পড়তে চাবো, আমার নিজেকে আমি নিজে পরিবর্তন করব, আমি নিজেকে অন্যের চেয়ে আলাদা করে আমি আসলে আলাদা করব, তাহলে দেখবা, তাহলে একটা সময় দেখবা কি যে তুমি অন্যের চেয়ে কোথায় কোন দিক দিয়ে কখন আগায় চলে গেছো, হ্যাঁ তুমি নিজেও বুঝতে পারো না। একটু আলাদা করে একটু প্রেশার দিতে হবে নিজেকে, নিজের লিমিটটাকে একটু প্রেশার দিতে হবে যে হ্যাঁ আমি হাইয়েস্ট লিমিট এতটুকু পড়তে পারছি, আরেকটু পড়ি, এরকম করে 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 চেষ্টা করতে হবে। আচ্ছা, মাইনাস ইয়ে বাই আর আগে কেন? কমন নিছি, কমন বুঝো না বোকা ছেলে, কমন বুঝো না? এই যে মাইনাস এই যে ইয়ে বাই আর একটা কমন নিছি, মানে অ্যাকচুয়ালি এইটা প্লাস এইটা, তাহলে দুইটা জায়গায় ইয়ে বাই আর আছে না, তাহলে মাইনাস ইয়ে বাই আর একটা কমন নিছি, তাহলে এখানে থাকলো প্লাস 1/t1 আর এখানে মাইনাস 1/t2। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার বুঝছো? পারবা? আচ্ছা, এই রিলেটেড অঙ্ক, এই রিলেটেড একটা অঙ্ক করো, এই রিলেটেড একটা অঙ্ক করো দেখি। আমি একটা অঙ্ক দিই তোমাদেরকে। লেখো 30°C তাপমাত্রায় কোন বিক্রিয়ার হার ধ্রুবক 10°C তাপমাত্রার হার ধ্রুবকের দ্বিগুণ। সক্রিয়ণ শক্তি কত? করো করো করো। y = mx + c বুঝিনি, আচ্ছা ওকে ঠিক আছে। ওকে দেখো তুমি কিভাবে মনে করবা, দুইটা তাপমাত্রা দুইটা যদি হার ধ্রুবকের বিষয় থাকে তাহলে ফর্মুলা হচ্ছে লন k2/k1 দিয়ে দাও, লন অফ k2/k1, এইভাবে সূত্রটা মনে রাখলে সুবিধা মনে হয়। মাইনাস ইয়ে বাই আর লেখো এবং 1 বাই, যেহেতু k2 লিখছো 1/t2 লিখবা, মাইনাস 1/t1 লিখবা, এভাবে মুখস্থ করো, এভাবে মুখস্থ করো। তো এখন এই বিক্রিয়াটায়, এটাই এই বিক্রিয়াটায় দেখো যে T1 তাপমাত্রায় দেখো 30°C তাপমাত্রায় কোনো বিক্রিয়ার হার ধ্রুবক 10° হার ধ্রুবকের দ্বিগুণ। তার মানে আমরা যদি বলি যে T1 হচ্ছে আমাদের 10°, 10° মানে হচ্ছে 273 + 10, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 200 কত 83 কিন্তু 10। ওকে, T2 হচ্ছে 30°, তার মানে 273 + 30, তার মানে কত কেলভিন? 303 কেলভিন। এখন
আমরা বলতে পারি যে k1 সমান যদি k হয় তাহলে k2 সমান হচ্ছে টুয়াইস k। কারণ কি, যে এই যে প্রথমে এই যে দেখো 10 ডিগ্রিতে যে হার ধ্রুবক সেইটার দ্বিগুণ হচ্ছে 30 ডিগ্রির হার ধ্রুবকটা। তার মানে এই যে এটা যেহেতু 10 ডিগ্রিটা 1 ধরছি, তাহলে k1 এর মান k হইলে k2 টা হবে 2k, কারণ হার ধ্রুবকটা হচ্ছে 30 ডিগ্রিতে 2k হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা যদি এখন মানটা বসাই যে ln অফ 2k বাই k সমান মাইনাস ইএ বাই আর, আর এর মানটাও বসাই দিই 8.314 ইন্টু 1 বাই t2 মানে 303 মাইনাস 1 বাই 283। অ্যাকচুয়ালি তোমার আসতেছে এখানে ln 2 সমান মাইনাস ইএ বাই 8.314 ইন্টু 1 বাই 303 মাইনাস 1 বাই 283। ঠিক আছে, এগুলো গোটাটা ক্যালকুলেটারে করে ফেলতে পারো। গোটাটাই ক্যালকুলেটারে মানটা বসাই দিতে পারো। যে অ্যাকচুয়ালি তোমার এখানে যদি তুমি এই মাইনাসটা মনে করো ভিতরে নিয়ে গেছো মাইনাসটা, তারপরেও করতে পারো, অথবা ইএ সমান ডিরেক্টলি লিখে দিলা এগুলো। এটা এই পাশে চলে গেল, এই পাশে চলে গেলে তোমার হবে ln 2 ইন্টু 8.314 আর এটা চলে আসবে ভাগ আকারে দিয়ে দিলা 1 বাই 303 মাইনাস 1 বাই 283। এটা বসাই দিয়ে তুমি একটা সামনে একটা মাইনাস আছে, এটা বসাই দিলেও তোমার আসলে অঙ্ক হয়ে যাবে। অথবা তুমি এটার মান আলাদা আলাদা করে বের করলা, করে গুণটুন করে বসাইলা, যেটা ইচ্ছা। আমি একবারই করে দিই, তাহলে আমাদের আসতেছে মাইনাস হচ্ছে ln 2 ইন্টু 8.314 ভাগ 314, কিন্তু ভাগ হচ্ছে 1 বাই 303 মাইনাস 1 বাই 283। কত আসছে বলো? 24707 জুল পার কেলভিন। সাধারণত কিলো জুলেও বসানো হয়, মানে তুমি ইচ্ছা করলে এটা কিলো জুলে বসাইতে পারো যে হ্যাঁ 24.707 কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল। এখানে আবার কেলভিন দিয়েছি কেন, কোন জায়গায় কি দিচ্ছি? কিলো জুল, এখানে জুল পার মোল অথবা কিলো জুল পার মোল। কথা কি বুঝছো? আর স্যার টেম্পারেচারের ক্ষেত্রে কেলভিনে মানে কেন? আচ্ছা, মানে টেম্পারেচার যত সূত্রের মধ্যে আছে এগুলো সবগুলো সূত্রতেই ক্যালভিনে। বড় হাতের টি দেখলেই ক্যালভিন, ছোট হাতের টি হলে ডিগ্রি সেলসিয়াস। এই সম্পর্কটা আরএনএস এর যে সম্পর্কটা আছে এটা ইয়া অবস্থায় স্ট্যান্ডার্ড, মানে তোমাদের এসআই এককে যেহেতু সূত্রটা বসানো হয়েছে, এটা কিন্তু আর এর মান 8.314ই বসবে এবং ওইটাও কিন্তু ক্যালভিনেই বসবে। এখানে দেখো যে জুল পার ক্যালভিন পার মোল ছিল, ওখানেও ক্যালভিনেই বসবে। ঠিক আছে, এটা কি বুঝছো? এই অঙ্কটা বুঝছো? সবাই ক্লিয়ার হইছো? একটু জানো সবাই ক্লিয়ার কিনা, ধুমধাম ক্লিয়ার কিনা সবাই পলাপাইন একটু জানাও। এরকম অঙ্ক আসলে পারবা, দুইটা টেম্পারেচার আসলে। তাহলে সামারি হলো এইটা, যে অ্যাকচুয়ালি সামারি যেটা সেটা হচ্ছে যে আমাদের যদি একটা টেম্পারেচারের যখন অঙ্ক আসে সাধারণত ঢাল দিয়ে অঙ্ক আসে, ঢাল দিয়ে লনকে বা লককে, এই দুটো মিলে আসে। দুইটা টেম্পারেচার মানে একটা টেম্পারেচারে আসলে হয় ঢাল দিয়ে আসবে অঙ্কটা, আর যখন দুইটা টেম্পারেচারে আসবে লনকেও হইতে পারে লককেরও ঢালটা আসতে পারে। দুইটা টেম্পারেচারে আসলে তো তোমার এখানে তো সক্রিয় শক্তি বের করতে দিবে বা কোনো একটা টেম্পারেচারে তোমাকে হার ধ্রুবক বের করতে দিবে, তাই লন আর লগ যে কোনোটা দিয়ে তুমি অঙ্ক করতে পারো। লন দিয়ে আমরা অঙ্কের সূত্র সহজ, যে লন অফ টি2 বাই টি1 সমান মাইনাস ইএ বাই আর 1 বাই টি2 মাইনাস 1 বাই টি1, লন কে2 বাই কে1 আর কি, লন কে2 বাই কে1 সমান মাইনাস ইএ বাই আর ইন্টু 1 বাই টি2 মাইনাস 1 বাই টি1। ওকে, ক্লিয়ার? বুঝছো? ওকে, আমাদের তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ছিল। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা মানে এই চ্যাপ্টার বলছি, এই তাপগতি
মানে আমাদের যে গতিবিদ্যা যে পার্টটা আছে, গতিবিদ্যা যে পার্টটা আছে, এই গতিবিদ্যা পার্টটা আমাদের পুরোপুরি কমপ্লিট করে দিব, গতিবিদ্যা পার্টটা। এরপরে আমরা সাম্যাবস্থায় চলে যাব। গতিবিদ্যা পার্টে কিছু থিওরি আছে, কিছু থিওরি, সংঘর্ষ তত্ত্ব, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। আর আজকে যে সক্রিয়ণ শক্তি নিয়ে আলোচনা করলাম, আগামী দিনেও সক্রিয়ণ শক্তির ম্যাথ করব, ওই রিলেটেড জিনিসগুলা। ওই যে যে গ্রাফটা দেখাইলাম সক্রিয়ণ শক্তির, ওই গ্রাফটা আরেকবার দেখিয়ে ওই রিলেটেড আমরা ম্যাথ করব। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই কি ক্লাসটা ঠিকমতো বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার হয়েছো আজকের ক্লাসটা? সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার বুঝতে পারছো? কোনো সমস্যা নাই তো না? ওকে, ঠিক আছে। সবাই ভালো থাকো। গুড নাইট, আল্লাহ হাফিজ।